বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আরও একবার লেখক সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের গল্প খুনের আগে খুনি খোঁজা। লেখক সুজন দাশগুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান পিএইচডির জন্য। সেখানে থাকাকালীন তিনি লেখালেখি শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র একেনবাবু 90 দশকের গোড়ায় প্রথম প্রকাশিত হয়। সেই একেনবাবু অর্থাৎ একেন্দ্র সেন আমাদের আজকের গল্পের নায়ক। বিশেষভাবে ধন্যবাদ জানাই দ্য ক্যাফে টেবিল ও ডক্টর সৌমিতা দাশগুপ্তকে আমাদের পাশে থাকবার জন্য। আজকের গল্পে একেনবাবুর চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য। শুরু করছি দ্য স্টোরি হল্টের বিশেষ নিবেদন, খুনের আগে খুনি খোঁজা। এবারে গ্রীষ্মের ছুটিতে কলকাতায় বেড়াতে এসে আমাদের পুরনো আড্ডাটা আবার জমে উঠেছে। প্রতি সন্ধ্যাতেই আমি একবার একেনবাবুর বাড়িতে ঢুঁ মারি। প্রমথও আসে। শনি রবিবার ওর বাড়িতে সকালে আমাদের চা আর জলখাবার বাঁধা। একেনবাবু পুলিশের চাকরি ছেড়ে কলকাতায় পুরনো একজন সহকর্মীকে নিয়ে একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। পার্টনার অবশ্য এখনো চাকরি করছেন। খাতায় কলমে নামটা হলো তার স্ত্রীর। ছুটিতে এসে ওর বেতনহীন সহকারী হলাম আমি আর প্রমথ। তবে বেতন হিসেবে যদি একেন বৌদির অফুরন্ত স্নেহ, ভালোবাসা এবং স্বহস্তে রান্নার চর্বচস্য লেজ্জ পেয়েও ধরা যায়, তাহলে তার পরিমাণ মোটেই উপেক্ষণীয় নয়। শনিবার সকালে গরম গরম সিঙারা আর জল ভরা সন্দেশ নিয়ে একেনবাবু, আমি আর প্রমথ চা খাচ্ছি। একেন বৌদি ভেতরে গেছেন একেনবাবু ঝালমুড়ির বায়না তুলেছেন বলে। প্রমথর মুখ পত্রিকার আড়ালে, কিন্তু মাঝে মধ্যেই বাক্যবান ছাড়ছে। আপনি না মশাই যা তা, এত খাবার সামনে তাও ঝালমুড়ির জন্য পো ধরলেন। দেখুন তো বৌদিকে আবার ছুটতে হলো। আসলে স্যার এই আপনারা আসেন তাই এই শনি রবিটা ভালো করে খাই আর কি। ও, আর অন্যদিন বৌদি আপনাকে কিচ্ছু খেতে দেন না? এ বাবা, না না তা না, তা নয় স্যার। তাহলে আপনার সঙ্গে স্যার কথায় পারা মুশকিল। ঠিক সেই সময়ে একেন বৌদি এক বাটি ঝালমুড়ি নিয়ে ঢুকলেন। কি ভাই, এত মন দিয়ে কি পড়ছেন? দেখছিলাম বৌদি একেন বাবুকে কোনো কাজে লাগাতে পারি কিনা, নইলে তো আপনাকে সারাদিন জ্বালিয়ে মারবেন। কিছু পেলেন? হ্যাঁ, একটা কেস আছে, কিন্তু সিম্পল চুরির কেস। একেন বাবুর মন ভরবে না। হ্যাঁ, তবু শুনি না। সতীশ মিত্রের অফিসে চুরি। সতীশ মিত্র মানে উকিল সতীশ মিত্র, গড়িয়াহাটে ওই যার বিশাল বাড়ি? ঠিক, ওর অফিস থেকে নানান ফাইলপত্র চুরি হয়েছে। কই দেখি বলে আমি প্রমথর হাত থেকে কাগজটা ছিনিয়ে নিলাম। সতীশ মিত্রের নাম বেশ কিছুদিন হলো খবরের কাগজে খুব বেরোচ্ছে। শাসক দলের বিরুদ্ধে অনেকগুলো মামলায় তিনি প্রধান উকিল। দেখলাম ইতিমধ্যেই রাজনীতির খেলা শুরু হয়েছে। বিরোধী নেতারা বলছে যে এটা সাধারণ চুরি নয়, মামলার দরকারি নথিপত্র চুরি করার জন্যই শাসক দল এটা করিয়েছে। পুলিশের বক্তব্য দেরাজ একটা ভাঙা হয়েছে বটে, কিন্তু বিশেষ কিছু খোয়া যায়নি, কারণ তার আগেই বাড়ির কাজের লোক আওয়াজ পেয়ে ওপর থেকে নেমে আসায় চোর পালিয়েছে। কাগজটা দেখে বললাম, এই নিয়ে এখন একটা বন্ধ না হলে বাঁচি, বলে কাল আমাদের দীঘা যাওয়া মাটি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম দিন কয়েকের জন্য দীঘায় যাব। রোববার সকালে রওনা দেওয়ার কথা। আমার কথা শুনে প্রমথ বলল, তুই না একটা ইডিয়েট। রবিবার কখনো বন্ধ হয়? তাহলে ফায়দাটা কোথায়? বন্ধ হলে সোমবার বা শুক্রবার, আমরা তো যাচ্ছি রোববার, মঙ্গলবারে ফিরছি, সুতরাং সেফ।
বন্ধের কথায় একেনবাবু উত্তেজিত হলেন, ব্যস্ত সমস্ত হয়ে উঠে টিভিটা চালালেন। টিভিতে অবশ্যই নিয়ে কিছুই শুনলাম না। মিনিট 10 পঞ্চায়েতের ইলেকশন নিয়ে নানান বিশ্লেষণ এবং ব্যাখ্যা শোনার পর প্রমথ দুত্তর বলে উঠে টিভিটা বন্ধ করল। এমন সময় বাইরের দরজায় বেল। একেনবাবুর বাড়ির কাজের মেয়ে নমিতা এসে খবর দিল এক ভদ্রলোক একেনবাবুর সঙ্গে দেখা করতে চান, খুব জরুরি। দেখো আবার কি ঝামেলা এলো বলে একেন বৌদি ভেতরে চলে গেলেন। একটু বাদে লাঠি হাতে একটু কুঁজো হয়ে যে ভদ্রলোক ঘরে ঢুকলেন তার বয়স 60-65 হবে। দেখে মনে হয় শৌখিন লোক। কাঁচা পাকা চুল, গায়ে কাজ করা সবুজ সিল্কের দামি পাঞ্জাবি, চোখে গোল্ড রিমের হাই পাওয়ারের চশমা, তাও দেখতে বোধহয় একটু কষ্ট হচ্ছে ওনার। আমাদের দেখে বললেন, আমি একটু একেন বাবুর সঙ্গে কথা বলবো। প্রমথ সামনে ছিল, একেনবাবুকে দেখিয়ে বলল, ইনি একেনবাবু। আপনি? ভদ্রলোকের কথার সুরে বিস্ময়, সংশয়, নিরাশা ইত্যাদি অনুভূতিগুলোর মিশ্রণ। এতে এখন আর অবাক হই না, একেনবাবুও মনে হয় মজাই পান। আগন্তুকের বিস্ময়সূচক আপনি এর উত্তরে বললেন, হ্যাঁ স্যার, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? ভদ্রলোক ধপ করে চেয়ারে বসে পড়লেন। তারপর পকেট থেকে একটা নোটের বান্ডিল বের করে একেনবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা রাখুন। ভদ্রলোকের মাথায় নিশ্চয়ই গোলমাল আছে, নাহলে এইভাবে কোনো কথাবার্তা না বলে কেউ টাকা এগিয়ে দিতে পারে? না দেখলে বিশ্বাস করতাম না। এটা 20,000 আছে অ্যাডভান্স। তা তো বুঝলাম স্যার, কিন্তু কাজটা কি? আমার খুনিকে আপনাকে খুঁজে বের করতে হবে। লোকটা যে সম্পূর্ণ উন্মাদ সে বিষয়ে আর এবার কোনো সন্দেহই রইল না। একেনবাবু বললেন, হ্যাঁ, আমি একটু কনফিউজড স্যার। মানে আপনার খুনিকে খুঁজে বার করব? ঠিকই শুনেছেন, কিন্তু আপনি তো বেঁচে আছেন স্যার। এখনো আছে, কিন্তু বেশি দিন থাকবো না। প্রমথ আর চুপ করে থাকতে পারল না, বলল, হ্যাঁ, একদিন তো আমরা সবাই মরব। ভদ্রলোক প্রমথর দিকে একটা চকিত অবজ্ঞা দৃষ্টি দিয়ে একেনবাবুকে বললেন, আমাকে খুন করার চেষ্টা চলছে আমি জানি, পুলিশের উপর আমার ভরসা নেই। খুনি হয়তো হব, তাই আগে থেকেই তদন্তের ভারটা আপনাকে দিয়ে যেতে চাই। তা কারা চেষ্টা চালাচ্ছেন স্যার? মানে আপনাকে খুন করার? সেটা জানলে আর আপনার সাহায্য চাইছি কেন? ও, এবার বুঝলাম স্যার। আপনি জানেন খুন করার চেষ্টা চলছে, কিন্তু ঠিক কারা চালাচ্ছে সেটা জানেন না। এক্স্যাক্টলি। কিন্তু কিভাবে বুঝলেন স্যার? মানে এই আপনাকে যে খুন করার চেষ্টা চলছে? উত্তরে ভদ্রলোক একটা বড় সাদা খাম এগিয়ে দিলেন। পড়ুন। খামের মধ্যে 3টে চিঠি। চিঠির ওপর 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর লেখা। সাদা কাগজে কালো কালিতে লেখা প্রথম চিঠিটা, শ্যামল দত্ত, তোমার পাপের শাস্তির দিন রবিবার রাত্রে। ব্যাস, আর কিছু না। দ্বিতীয় চিঠিটাও একইভাবে আঁকা বাঁকা অক্ষরে লেখা, শ্যামল দত্ত, দান ধ্যানে প্রায়শ্চিত্ত হয় না, পাপের শাস্তি পেতেই হবে, অন্তিম দিনের জন্য প্রস্তুত হও, এই রবিবার। তৃতীয় চিঠিটা কম্পিউটারে ছাপানো, কোনো সম্বোধন নেই, শুধু লেখা, রবিবারই শেষ রজনী। ব্যাস, আর কিছু নেই। আমরা যখন চিঠিটা পড়ছি ভদ্রলোক বললেন, প্রথম চিঠিটা আমার লেটার বক্সে কেউ রেখে গিয়েছিল ঠিক 6 দিন আগে। পরের চিঠিটা 3 দিন আগে, সেটাও ছিল লেটার বক্সে। আর শেষ চিঠিটা পেয়েছি কাল রাতে। বিগ বাজারে গিয়েছিলাম, কেউ আমার গাড়ির মধ্যে রেখে গিয়েছিল। চিঠিটা উল্টে পাল্টে দেখে একেনবাবু বললেন, আপনি স্যার শ্যামল দত্ত? ভদ্রলোক নিঃসন্দেহে শ্যামল দত্ত, কিন্তু তাও একেনবাবুর প্রশ্নটা করা চাই। এই জন্যই প্রমথ একেনবাবুকে তুলোধনা করে, বলে একটা সিম্পল জিনিস আপনার মাথায় ঢুকতে 2 ঘন্টা লেগে যায়, আবার মোস্ট কমপ্লেক্স প্রবলেম আপনি সলভ করেন। আপনি মশাই বিধাতার এক অদ্ভুত সৃষ্টি।
প্রশ্নটা শুনে ভদ্রলোক মনে হলো একটু বিরক্তই হলেন। কি জানি বলতে গিয়ে নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ, পাপের শাস্তি, এটার অর্থ কি? কি পাপ বুঝতে পারছেন কিছু স্যার? না, অন্তত জ্ঞানও তো কোনো পাপ কাজ করেছি বলে তো জানি না। পুলিশকে স্যার চিঠিগুলোর কথা জানিয়েছেন? ওদের জানি কোনো লাভ হয় নাকি? প্রথম চিঠিটা পেয়ে ভেবেছিলাম কেউ কেউ ফাজলামো করছে, কিন্তু দ্বিতীয় চিঠিটা পেয়ে একটু দুশ্চিন্তা হলো জানেন। থানায় গিয়েছিলাম, ডিউটি অফিসার যিনি ছিলেন পাত্তাই দিলেন না। বললেন এইসব ফালতু জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় নাকি তাদের নেই। আমি বললাম, এরকম হুমকি দেওয়া চিঠিকে আপনি ফালতু বলছেন? উনি ঠাট্টা করলেন, পুজোয় চাঁদা টাদা হয়তো বাকি আছে, তাই ক্লাবের ছেলেরা নাকি পেছনে লেগেছে। আমি 2000 টাকা চাঁদা দিই পুজোয়, কিন্তু লোকটার সঙ্গে এ নিয়ে কিছু বলতে প্রবৃত্তি হলো না। তারপর এই তৃতীয় চিঠি। আমি এখন শিওর ব্যাপারটা সত্যি সিরিয়াস। কদিন আগে পত্রিকায় আপনার কথা পড়েছিলাম। নিউ ইয়র্কের নানান মার্ডার মিস্ট্রি সলভ করে আপনি কলকাতায় ফিরে এসেছেন শুনলাম, তাই সোজা আপনার কাছে চলে এলাম। কিন্তু পুলিশ হয়তো ভুল বলেনি স্যার। হতে পারে কেউ স্রেফ আপনাকে ভয় দেখিয়ে মজা পাচ্ছে। হত্যার হুমকি দিয়ে যদি কেউ টাকা চাইতো তাহলে অবশ্য দুশ্চিন্তার কারণ থাকতো। শুধু লেটার বক্সের চিঠিগুলো পেলে হয়তো কথাটা মানতাম, কিন্তু শেষ চিঠিটা পেয়েছি গাড়িতে। তার মানে আমার অজান্তে কেউ আমার পেছনে ঘুরছে, সেটা শুধু স্রেফ মজা করার জন্য হতে পারে। সেটাই একটু স্ট্রেঞ্জ স্যার, মানছি। আপনার ড্রাইভার কাউকে দেখেনি? সে বেটা এক দেশওয়ালির সঙ্গে বসে খৈনি খাচ্ছিল, গাড়ির দরজাও লক করেনি। যদিও আমি বারবার ওকে বলেছি গাড়ি লক না করে দূরে কোথাও যাবি না, কিন্তু কে কার কথা শোনে। কতদিন আপনার চাকরি করছে এই ড্রাইভারটি? কাজ করেছিল বহুকাল, ইদানিং ওই নেশা ভাঙ করে কাজে ফাঁকি দিচ্ছিল। ধমক ধমকে কাজ হচ্ছিল না। এই ঘটনার পর ওকে তাড়িয়েছি। আমারই খাবে অথচ হুকুম মানবে না, এই বরদাস্ত করতে পারি না আমি। তা তো বটেই, কিন্তু চিঠিটা বিগ বাজারেই আপনার গাড়িতে কেউ রেখেছিল, এটা কি করে বুঝলেন? কারণ বাড়ি থেকে বেরোনোর সময় সেটা ছিল না। আপনি শিওর স্যার? হ্যাঁ, আমার সিটের ওপর ওটা পড়েছিল। কিন্তু বাড়িতে যখন গাড়িতে উঠলেন তখন তো অন্যমনস্ক হয়ে চিঠির ওপরেও বসতে পারেন। আপনি আমায় বিশ্বাস করছেন না? না 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 স্যার, অবিশ্বাসের কোনো ব্যাপার নয়। আসলে এই 3 নম্বর চিঠিটার কাগজটা একটু দোমড়ানো মোচড়ানো, তাই হঠাৎ এই প্রশ্নটা মনে এলো আর কি। না, আমার পরিষ্কার মনে আছে ওঠার সময় সিটে কিচ্ছু ছিল না। এই সামান্য প্রশ্নে এত উত্তেজিত হওয়ার কি আছে বুঝলাম না। তবে লোকটা খ্যাপা, সুতরাং নর্মাল লজিকে ওর ব্যবহার ব্যাখ্যা করা যায় না। একেনবাবু বললেন, তাহলে স্যার ছিল না? আপনার কথার ধরন দেখে মনে হচ্ছে যে আপনি ওই পুলিশের মতো আমার চিন্তাটাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি কেসটা নেবেন কিনা সেটা বলুন। আরে কি মুশকিল স্যার, নেব না তো বলিনি, কিন্তু কি? ধরুন স্যার কিছুই যদি না ঘটে। একেনবাবু কি বলতে চাইছেন শ্যামল দত্ত মনে হয় আঁচ করলেন। বললেন, অর্থাৎ আমি যদি না মরি, তাই তো? এই টাকা আমি আর ফেরত চাইব না, এটা কনসালটেশন ফি হিসেবে রাখবেন। তাতে আপনার আপত্তি আছে নাকি? সে কি স্যার, না না, আপত্তি থাকবে কেন? ঠিক আছে স্যার, আপনার এই কেসটা আমি নিচ্ছি। থ্যাংক ইউ। ভদ্রলোক একটু আরাম করে বসলেন। একেনবাবু চিঠিগুলোতে আরও একবার চোখ বুলিয়ে প্রশ্ন করলেন, আপনার কোনো শত্রু আছেন যিনি আপনার মৃত্যু চান? দেখুন, আমি ব্যবসায়ী, অনেকের সঙ্গে আমার লেনদেন, তাতে 2-1 নিশ্চয়ই আমার উপর সন্তুষ্ট নয়। তাদের কেউ কেউ মৃত্যু কামনা করতেই পারে, কিন্তু খুন করতে চাইবে বলে আমার মনে হয় না। এই কেউ ওরা কারা? শ্যামলবাবু চুপ করে খানিকক্ষণ ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, না না, অকারণে কাউকে আমি জড়াতে চাই না।
আপনার কোনো বিজনেস পার্টনার আছেন? বেশিরভাগ বিজনেসেরই আমি সোল প্রপারাইটার। দুটো পার্টনারশিপ ব্যবসা আছে। একজন পার্টনার হলেন শিবদাসবাবু, শিবদাস রায়, আর দ্বিতীয়জন শৈবাল চৌধুরী। দুজনেই অ্যাবাভ এনি সাসপিশন। আই সি। আচ্ছা স্যার, আপনি মারা গেলে আপনার সম্পত্তি কে পাবে? দেখুন, আমি অবিবাহিত। থাকার মধ্যে আছে আমার এক ভাইপো। দাদা মারা যাবার পর ছোঁড়াটার সঙ্গে আমার যোগাযোগ বেশি নেই। পড়াশোনা ছেড়ে এরা ওই যাত্রা না নাটকের দলে ঢুকে একেবারে বকে গেছে। আর আছে আমার একটি বিশ্বস্ত অনুচর বিনয়। বিনয় প্রায় 8 বছর আমার কাছে আছে। আমি ওকে কলেজে পড়িয়েছি। এখন আমার কাজকর্ম দেখাশোনা করে। আমার সম্পত্তি আমি বিনয়কে উইল করে দিয়েছি, তবে ভাইপোকে বঞ্চিত করিনি। 1,02,000 টাকা ওর জন্যও রেখেছি। আপনার উইলের কথা কি স্যার আপনার ভাইপো আর বিনয় জানেন? আলবাত জানে। লুকিয়ে আমি কোনো কাজ করি না। তবে 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 কি স্যার? ভাবছি মানে এটা ঠিক হলো কি না। কোনটা স্যার? মানে মানে উইলটা। ভাইপোটা যত নচ্ছারি হোক, যে দাদা আমাকে মানুষ করেছে তারই তো একমাত্র ছেলে। আমার চেনা জানা 2-1 বলছেন বিনয়কে সবকিছু উইল করে দেওয়াটা বিবেচনার কাজ নয়। আচ্ছা, আপনার কি মনে হয়? শ্যামলবাবুর কথা যত শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। উইল করে সেটা ঠিক করেছেন কি না সেই নিয়ে সম্পূর্ণ অপরিচিতর সামনে স্বগতোক্তি করা, আবার তার মতামত নেওয়া। উইল তো স্যার আপনার ইচ্ছে, যা চান তাই করবেন। ঠিক ঠিক। আর বিনয় চমৎকার ছেলে। এই বিনয় বাবুকে আপনি কতদিন চেনেন? ওই যে বললাম, 8 বছর। আর আপনার কাছে আসার আগে বিনয়বাবু কোথায় থাকতেন? একটা অনাথ আশ্রমে। সেখানে যখন ওর সঙ্গে আমার দেখা হয় তখন ও স্কুল ফাইনাল দিচ্ছে। ওকে দেখে আমার ভালো লেগে গেল জানেন। আশ্রমের মেট্রনের সঙ্গে কথা বলে ওকে আমি নিয়ে আসি। বিনয়ের মা বাবা নেই? মা ছিল, বাপের কথা কেউ জানে না। আমার সঙ্গে ওর দেখা হওয়ার কিছুদিন আগে ওর মা মারা যায়। ওর অন্য কোনো আত্মীয় স্বজন আছে? না। কিন্তু বিনয় সম্পর্কে এত প্রশ্ন করছেন কেন? তাকে কি সন্দেহ করছেন নাকি? ইজ এ ফাইন বয়। কি মুশকিল স্যার, কিছুই তো ঘটেনি, সন্দেহ করার কি আছে? কিন্তু তাও তো ওকে নিয়ে প্রশ্ন করছেন। আচ্ছা ঠিক আছে স্যার, করব না। তবে একটা কথা, আপনার মনে যখন খুন হওয়া নিয়ে একটা খটকা লেগেছে, কোনো সিকিউরিটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, একটা বডিগার্ড নিয়ে ঘুরুন কিছুদিন। আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা চলি। বলে উঠে যাবার উদ্যোগ করলেন। একেনবাবু বললেন, এই চিঠি 3টে আমি রেখে দিতে পারি স্যার? নিশ্চয়ই, রেখে দিন। দাঁড়ান স্যার, একটা রসিদ দিয়ে দিই। কিসের রসিদ? এই চিঠি 3টের জন্য? না স্যার, এই যে টাকাটা দিলেন তার। রসিদ নিয়ে আমি কি করব? শুধু কাজটা মনে করে করবেন। কি যে বলেন স্যার, দীর্ঘদিন বাঁচবেন আপনি। আপনার লাঠিটা ফেলে যাচ্ছেন স্যার। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভদ্রলোক লাঠিটা তুলে নিয়ে পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, আমার উকিলের ঠিকানা আর ফোন নাম্বার এই নিন। ওকে আমি বলে যাব আমি বেঁচে থাকি বা না থাকি আপনার সব খরচাপাতি যেন উনি দিয়ে দেন। চলি। একেনবাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শ্যামল দত্ত চলে গেলেন। একেনবাবুর কাছ থেকে শ্যামল দত্তের দেওয়া কাগজে উকিলের নামটা দেখলাম, সতীশ মিত্র। নিচে বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার, আর কিছু লেখা নেই। আমি বলে উঠলাম, সতীশ মিত্র? আরে এর অফিসে চুরি হওয়ার খবরই তো সেদিন পত্রিকায় দেখলাম। তাই তো দেখছি স্যার। বাহ, এ তো চমৎকার যোগাযোগ। এই ছুতোয় উকিল মশাইয়ের সঙ্গে দেখা করে তার চুরির ব্যাপারটারও নিষ্পত্তি করুন। আরও 2 পাইস ঘরে আসবে। কি যে বলেন স্যার? আরে ভুলটা কি বললাম মশাই?
ভালো কথা। এই শ্যামল দত্ত লোকটা মরুক বাঁচুক, আই ডোন্ট কেয়ার। 20,000 টাকা ফোকটে পেয়েছেন, আজ রাতেই বৌদিকে 5 স্টার রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়াবেন। আর আপনি চাইলে অবশ্য আমরাও যেতে পারি। আরে অত তাড়াহুড়ো করিস না তো, নোটগুলো জাল কি না সেটা আগে জানা দরকার। সমস্ত ব্যাপারটাই আমার কেমন রহস্যজনক লাগছে। একেনবাবু দেখলাম মন দিয়ে নোটগুলো পরীক্ষা করছেন। না স্যার, এ জেনুইন জিনিসই মনে হচ্ছে। তাহলে বৌদিকে জানিয়ে দেওয়া যাক রান্নাবান্নার ঝামেলা আজকে না করতে। কাল সকালেই তো আবার সবাই দীঘা রওনা দিচ্ছি। এই বৌদি, বৌদি! ও বলতে ভুলে গেছি, আমার আর প্রমথর এই দীঘা যাত্রা একেনবাবুদের 10ম বিবাহবার্ষিকী উপলক্ষে। একেনবাবুকে আমরাই জোর করেছিলাম বৌদিকে নিয়ে দীঘায় যেতে, কিন্তু একেন বৌদির ভীষণ লজ্জা। একেনবাবু আবার লজ্জাটা আরও বাড়িয়ে দিয়েছিলেন এই বলে হিন্দু বিবাহ মতে ওদের বিয়েটা ঠিক সিদ্ধ নয়, সেটার বার্ষিকী উদযাপন করাটা একেবারেই ঠিক হবে না। শুনে প্রমথ খ্যাঁক করে উঠেছিল। আরে কি আজে বাজে বকছেন? 1 মিনিট, নাকি এটা আপনার খরচ বাঁচাবার ফন্দি? আরে না স্যার, কতই বা খরচ বলুন। আসলে আমার আর ওর মধ্যে সম্পর্কটা সপিণ্ড। বাবা, সপিণ্ডটা কি? সপিণ্ড সম্পর্কের বিচার হয় স্যার মায়ের দিক থেকে 3 পুরুষ আর বাবার দিক থেকে 5 পুরুষ ধরে। একজন যদি অন্যজনের সপিণ্ড সম্পর্কের কেউ হয়, অথবা তৃতীয় কেউ যদি দুজনের সপিণ্ড সম্পর্কের পড়ে, তাহলে বিয়েটা সিদ্ধ হয় না। হোয়াট ননসেন্স! দক্ষিণ ভারতে তো মামা ভাগ্নিতেও বিয়ে হচ্ছে। ওটা স্যার লোকাচার। হিন্দু বিয়ের আইনে লোকাচারকে মানা হয়। বাবা, এসব ফালতু জিনিস কোত্থেকে জানলেন? কি করব স্যার, এইসব আইনগুলো একটু জানতে হয়। পুলিশে কাজ করতাম না। তাহলে আর কি করা, আপনার অসিদ্ধ বউকে নিয়েই দীঘাতে আনন্দ করে আসুন। আমার কথাটা শুনে একেন বৌদি লজ্জায় লাল হয়ে বললেন, ওর কথা ছাড়ুন তো। বিয়ের পর কোত্থেকে আবিষ্কার করেছে আমার ঠাকুরদা নাকি ওরও ঠাকুরদা। বৌদি, আমরা কি আপনার কর্তার কোনো কথায় কান দিই? ওর অর্ধেক জিনিসই তো বানানো। তাহলে ভাই আপনারা দুজন আমাদের সঙ্গে চলুন। আমরা ছিলাম নিউ দীঘায়। জায়গাটা পুরনো দীঘার চেয়ে পরিচ্ছন্ন, লোকজনও কম নয়। তবে দীঘার সেই বিখ্যাত ঝাউবন এখন প্রায় নেই বললেই চলে। নীল সমুদ্রের বুকে সূর্যোদয় আর সূর্যাস্তের বর্ণচ্ছটা দেখলাম মুগ্ধ হয়ে। একদিন কাছাকাছি কাননগড়ে অমরাবতীর কৃত্রিম লেকে বোটিং করে এলাম। একেন বাবুর মতন লোক, যিনি কোথাও গেলে ঘ্যান ঘ্যান করে মারেন, তিনিও একদিন বলে ফেললেন, যাই বলুন স্যার, মাঝে মাঝে কলকাতার বাইরে এলে শরীর মন দুটোই ঝরঝরে হয়ে যায়, তবে খাবারটাই ট্রাভেল দেয়। এই তাই বলে বৌদিকে দিয়ে রান্না করানোর ভ্যাচাং তুলবেন না। কি যে বলেন স্যার, ও তো রিল্যাক্স করতে এসেছে। বাবা, আপনার এই সূক্ষ্ম অনুভূতি এখনো আছে দেখে মোহিত হলাম। প্রমথ কখনোই একেনবাবুর পেছনে না লেগে পারে না। একেনবাবু অবশ্যই সব গায়ে মাখেন না। মঙ্গলবার কলকাতায় এসে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল 5টা। একেনবাবু বাড়িতে ঢোকা মাত্র স্নান করতে ছুটলেন। একেন বৌদি বললেন, আপনারা ভাই সবাই আজ রাতের খাওয়া খেয়ে যাবেন। আজকেই আবার রাঁধবেন বৌদি? দেখছিলেন তো বাইরের খাবার খেয়ে ওর অবস্থা। আপনি না বৌদি বড্ড ইন্ডালজ করেন একেন বাবুকে, সেই জন্যই মাথায় চড়ে বসেন। ঠিক আছে ভাই, আর করব না বলে বৌদি সস্নেহে প্রমথর দিকে তাকিয়ে রান্নাঘরে ঢুকলেন। আমি আর প্রমথ টেবিলের ওপর স্তূপাকৃত গত কয়েকদিনের পত্রিকাগুলো তুলে নিলাম। দীঘাতে এই কদিন খবরের কাগজ পড়ার কোনো মুডই ছিল না। হোটেলে খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া সমুদ্র বিচে বসেই কাটিয়েছি। কলকাতা যে আছে কি নেই ভুলেই গিয়েছিলাম। পত্রিকার প্রথম পাতাতেই আমার চোখ আটকে গেল বউবাজারের ধনী ব্যবসায়ী শ্যামল দত্তের সন্দেহজনক মৃত্যু। আমি চেঁচিয়ে প্রমথকে বললাম, কি সর্বনাশ প্রমথ, সেই ভদ্রলোক মারা গেছেন। আমি নামটাও বলিনি, কিন্তু প্রমথ বুঝলো ঠিক। বলল, বলিস কি রে, খুন? প্রমথ সামনের চেয়ার থেকে উঠে এসে আমার পাশে বসল। হেডিংয়ের নিচে সংক্ষিপ্ত খবর, শ্যামল দত্তর মৃতদেহ বাঘাযতীন স্টেশনের কাছে
রেল লাইনের ধারে রবিবার দুপুরে পাওয়া গেছে। আঘাতের চিহ্ন দেখে পুলিশ সন্দেহ করছে এটা আত্মহত্যা নাও হতে পারে। লোকদের জিজ্ঞাসাবাদ করা চলছে, মৃত্যুর কারণ জানার জন্য ময়না তদন্ত করা হচ্ছে। ব্যাস, আর কিছু নেই। প্রমথ বলল, মাই গড, ভদ্রলোকের সন্দেহ তাহলে ভুল নয়, আমরাই পাত্তা দিচ্ছিলাম না। একেনবাবু স্নান সেরে বেরোতেই আমরা পত্রিকাটা ওকে দিলাম। পত্রিকাটা পড়ে একেনবাবু বললেন, ভেরি ইন্টারেস্টিং স্যার। তা কি করবেন এখন? আপনি তো কেসটা নিয়েছেন। তা নিয়েছি স্যার, কিন্তু এটা যে আত্মহত্যা নয় সেটা তো আমরা জানি না। মানে আপনি কি বলতে চান মশাই? রবিবার আমাকে কেউ খুন করবে বলে আপনাকে ভাঁওতা দিয়ে ভদ্রলোক নিজেই আত্মহত্যা করেছেন? উনি খ্যাপা না আপনি খ্যাপা? হ্যাঁ, তা নয় স্যার, পুলিশ আগে ওদের কাজটা করুক। খুন প্রমাণিত হলে তো আমাকে কাজে লাগতেই হবে। অর্থাৎ বৌদির হাতের রান্না না খাওয়া পর্যন্ত আপনি কিচ্ছু করবেন না, এই তো? একেনবাবু আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে ঘাড় নাড়াতে নাড়াতে বললেন, প্রমথবাবু না স্যার, সত্যি। আমি প্রমথকে বললাম, আরে ওকে একটু সুস্থির হয়ে বসতে দিবি, এক্ষুনি না ছুটলেও তো চলে। তোর মুন্ডু বলে প্রমথ গেল রান্নাঘরে, বোধহয় চায়ের তদারক করতে। প্রমথ যেতেই আমি জিজ্ঞেস করলাম, কি বুঝছেন? ভেরি কনফিউজিং স্যার, ভেরি কনফিউজিং। চা খাবার পর একেনবাবু নিজেই পকেট থেকে মোবাইল বের করলেন, তাতে চার্জ নেই। তখন উঠে দেওয়ালের পাশে রাখা টেলিফোন তুলে কাকে জানি ফোন করলেন। অন্য পক্ষের কথা বুঝতে পারছিলাম না, কিন্তু এটুকু বুঝলাম শ্যামল দত্তের মৃত্যু নিয়েই কথা হচ্ছে। আর এও বুঝলাম যার সঙ্গে কথা বলছেন তিনি খুব একটা কোঅপারেটিভ নন। খানিকক্ষণ কথা বলার পর কিছুটা হতাশ হয়েই একেনবাবু চেয়ারে এসে বসলেন। আমি তাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করলাম, কার সঙ্গে কথা বলছিলেন? একেনবাবু সোজাসুজি কথাটার উত্তর দিলেন না, বললেন, রাখাল ছুটিতে, তাই একটা ঝামেলা। রাখালবাবু সিআইডির লোক, এককালে একেনবাবুর কলিগ ও সাগরে দুই ছিলেন। বললাম, কেন, যে ফোন ধরলো সে আপনাকে চেনে না? চিনবে না কেন স্যার, তবে সবাই তো একরকম নয়। এ নিয়ে আর কিছু জানা যাবে না, তাই প্রশ্ন করলাম না। এরকম কোনো একটা ঘটনা ঘটলে বিশেষ করে বাংলা পত্রিকায় বেশ কয়েকদিন ধরে খুব মাতামাতি হয়। তদন্ত কদ্দূর এগিয়েছে তা নিয়ে অনেক খবরাখবর বেরোয়। তার কতটা সত্যি অবশ্যই একটা প্রশ্ন। আসলে এ ধরনের খবর পাবলিক খুব পছন্দ করে। কাগজে কিছু বেরোনো মানেই সেটা ধ্রুব সত্য। সেই সত্য অনুসারে এটি হত্যাকাণ্ড। এর প্রত্যক্ষদর্শীও নাকি রয়েছে। এক রিকশাওয়ালা নাকি একটি যুবককে দেখেছিল একজন বৃদ্ধকে ধরাধরি করে রেল লাইনের ধার দিয়ে নিয়ে যাচ্ছে। শ্রোতারা ভাবতেও চায় না এ ধরনের স্পর্শকাতর এবং গোপনীয় বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে পুলিশ রিপোর্টারদের এসব জানাবে কেন। পরদিন দুপুরে একেনবাবুর ফোন পেলাম। উনি আর প্রমথ উকিল সতীশ মিত্রের বাড়িতে সন্ধ্যা 6টা নাগাদ যাবেন, আমি আসবো কি না। ঠিক হলো, গড়িয়াহাট মোড়ের কাছে পেট্রোল পাম্পের সামনে 6টার একটু আগে আমি যাব। সেখানে উনি আর প্রমথ আমার জন্য অপেক্ষা করবেন। সতীশ মিত্রের বাড়ি পেট্রোল পাম্প থেকে মাত্র কয়েক মিনিটের পথ। সতীশ মিত্র আমাদের জন্য অপেক্ষা করছিলেন। শ্যামল দত্ত একেনবাবুকে ওর মৃত্যুর তদন্তের ভার দিয়ে গেছেন শুনে উনি তো অবাক। আমাদের দিকে এমনভাবে তাকালেন যেন আমরা হয় উন্মাদ অথবা ওর সঙ্গে বদরসিকতা করতে এসেছি। যাই হোক, ভাগ্যক্রমে একেনবাবুর নামটা ওর কাছে অপরিচিত নয়, তাই ধৈর্য ধরে পুরো ব্যাপারটা শুনলেন। তারপর বললেন, শ্যামল দত্ত ওকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে যাননি। এও বললেন, শ্যামল দত্ত ওকে দিয়ে তার উইলটা করিয়েছিলেন বেশ কিছুদিন আগে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তাতে কি উনি ওর সমস্ত সম্পত্তি বিনয়বাবুকে দিয়ে গিয়েছেন? হতে পারে, আমার মনে নেই। ওর সংক্ষিপ্ত উত্তর শুনে মনে হলো এ নিয়ে উনি কোনো আলোচনা করতে চান না। একেনবাবু জিজ্ঞেস করলেন, উইলটা কি আপনার কাছেই আছে স্যার? কেন বলুন তো? না, কয়েকদিন আগে আপনার এখানে একটা চুরি হয়েছিল, তাই ভাবলাম ওটা যদি চুরি হয়ে থাকে। না না, চুরি যায়নি, আর চুরিও কিছু হয়নি। পত্রিকাগুলো তিলকে তাল করেছে। আর কিছু জানতে চান? তাহলে উইলটা আপনার কাছেই আছে, তাই তো? না, শ্যামলবাবু কিছুদিন আগে ওটা ফেরত নিয়ে গেছেন। কেন স্যার? তা বলতে পারবো না।
আমার জুনিয়রকে ফোন করেছিলেন এ বিষয়ে আমি আর কিছু জানি না, জুনিয়রও জানে না, কারণ ওকে আমি জিজ্ঞেস করেছিলাম। শ্যামলবাবু থাকতেন কোথায় স্যার? সতীশ মিত্রের ভ্রু কুঞ্চিত হলো, বললেন, কসবায়। আপনাদের ঠিকানা দেননি? না স্যার, শুধু আপনার সঙ্গে যোগাযোগ করতে বলে গিয়েছেন। স্ট্রেঞ্জ। যাক, আর কিছু জানতে চান? ভদ্রলোকের সময়ের দাম আছে, আর আমাদের জন্য সময় নষ্ট করতে চান না বলেই মনে হলো। না, আচ্ছা স্যার আসি এবার। একেনবাবু উঠে পড়লেন, সে সঙ্গে আমরাও। উকিল মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞেস করলাম, কেসটা কি বলুন তো? শ্যামলবাবু পরিষ্কার বলে গেলেন যে সতীশ মিত্রের কাছে উনি তদন্তের জন্য যা টাকা লাগে রেখে যাবেন, অথচ সতীশ মিত্র বলছেন কিছুই জানেন না। মনে হচ্ছে টাকাটা উকিল মশাই মেরে দিয়েছেন। যার টাকা তিনি তো আর খোঁজ নিতে আসবেন না। প্রমথ সব কিছুই নেগেটিভলি দেখে। আমি বললাম, আরেকটা সম্ভাবনা হলো যে হয়তো সতীশ মিত্রকে ইনস্ট্রাকশন দেওয়ার আগেই উনি খুন হয়েছেন। কে জানে স্যার, তবে ডেফিনেটলি কনফিউজিং। ও মশাই, আপনি কিছু একটা ভাবছেন? তা একটু ভাবছি স্যার। আরে ঝেড়ে কাশুন না, আপনার ভাবনাটা আমাদেরও একটু ভাবতে দিন। আজ সকালে রাখালকে ধরতে পেরেছি, কাজে জয়েন করেছে। ওর কাছে শুনলাম পুলিশ শ্যামলবাবুর মৃত্যুটা আত্মহত্যা বলেই ভাবছে। আত্মহত্যা? তাই তো বলল স্যার। আরে তাই যদি হবে তাহলে তাহলে ভদ্রলোক আমাদের কাছে খুন হতে যাচ্ছেন এরকম কাহিনী ফাঁদলেন কেন? 20,000 টাকাই বা দিলেন কেন? মেক্স নো সেন্স। সেটাই তো কনফিউজিং স্যার। আত্মহত্যা সন্দেহ করার কারণটা কি? মারা যাবার আগে তিনি একটা SMS পাঠিয়েছিলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা লিখে। কাকে পাঠিয়েছিলেন? বিনয়বাবুকে। বিনয় মানে যাকে উনি ওর সম্পত্তি দিয়ে গেছেন? ঠিক স্যার। কিন্তু SMS-টা যে উনিই করেছেন তার প্রমাণ কি? শ্যামলবাবুর ফোন থেকেই করা হয়েছিল স্যার। তা বুঝলাম, কিন্তু কিন্তু কেউ তো ওকে খুন করেও ওর ফোন থেকে SMS করতে পারে না? তা পারে স্যার। তাহলে পুলিশের কাছে খবর উনি প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছিলেন। ডাক্তাররা ওকে 3 মাসের মতন সময়ও দিয়েছিলেন। মৃত্যুকে বেশি দিন ঠেকিয়ে রাখতে পারতেন না, তার উপর ক্যান্সারের যন্ত্রণা। আমি আর প্রমথ চুপ করে রইলাম। পুলিশের চিন্তাটা অযৌক্তিক নয়, কিন্তু এক্ষেত্রে শ্যামলবাবুর আমাদের কাছে এসে ওই সব বলার ব্যাখ্যাটা পাওয়া যাচ্ছে না। একেনবাবু আস্তে আস্তে বললেন, যে লোকটা কয়েক মাসের মধ্যেই মারা যাচ্ছে তাকে কেউ খুন কেন করতে চাইবে? হয়তো যে খুন করেছে সে খবরটা জানতো না, অথবা এটা আপনার সেই আইডিয়াল জুয়েলারি কাফলিংকের কেসের মতো খুন করা হয়েছে সম্পূর্ণ একটা অন্য কারণে। হতে পারে স্যার, হতে পারে। নাও হতে পারে। পুলিশ এক্ষেত্রে হয়তো ঠিকই বলছে, এটা পিওর অ্যান্ড সিম্পল কেস অফ সুইসাইড। যদিও তাতে একেনবাবুর ক্ষতি। তার মানে? আরে ওনার ফিটা মাঠে মারা যাবে না। ফিটা দিচ্ছেই বাকি, দেবার তো কোনো লোকই নেই। কি মশাই, আরে চুপ করে আছেন কেন? কি আর বলবো স্যার, বলে একেনবাবু মুখে কলু পাঁটলেন। শ্যামল দত্তর মৃত্যু নিয়ে হয়তো আমরা আর কেউই মাথা ঘামাতাম না, যদি না হঠাৎ শিবদাস রায় বলে এক ভদ্রলোক বৃহস্পতিবার সকালে আমাদের আড্ডায় এসে হাজির হতেন। শিবদাস রায় নামটা চেনা চেনা কেন লাগছিল সেটা পরিষ্কার হলো যখন জানলাম উনি শ্যামলবাবুর বিজনেস পার্টনার ছিলেন। শিবদাসবাবু জানালেন শ্যামলবাবু ওকে বলে গিয়েছেন যদি কোনো কারণে ওর হঠাৎ মৃত্যু হয় তার তদন্তের জন্য যা খরচাপাতি লাগে একেনবাবুকে যেন দেন। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল, শ্যামলবাবু অন্তত একজনকে একেনবাবুকে কাজে নিযুক্ত করার কথাটা জানিয়েছেন। শিবদাসবাবুও দেখলাম সমস্ত ব্যাপারটাতে বেশ কনফিউজড। কেন শ্যামলবাবু খুন হবেন বলে ভয় পাচ্ছিলেন শিবদাসবাবু জানতেন না। শ্যামলবাবুকে জিজ্ঞেসও করেছিলেন মৃত্যু নিয়ে তদন্ত করতে হবে কেন, সন্তোষজনক কোনো উত্তর তিনি পাননি। শিবদাসবাবু জানতেনও না শ্যামলবাবুর ক্যান্সারের কথাটা, জেনেছেন বিনয়ের কাছ থেকে শ্যামলবাবুর মৃত্যুর পর। একেনবাবুর কাছে উনি এসেছেন ওর পার্টনার ও বন্ধুর অনুরোধ রক্ষা করতে। তবে শিবদাসবাবুর কাছ থেকে জানতে পারা গেল শ্যামলবাবু উইল করে ভাইপো সত্যব্রতর জন্য 2 লাখ টাকা ছাড়া পুরো সম্পত্তি বিনয়কে দিয়ে গেছেন। উনি কি ওর উইল পাল্টাবার কথা ভেবেছিলেন?
সঠিক উত্তর শিবদাসবাবু দিতে পারলেন না, তবে বললেন, ভাইপোর ভাগটা একটু বাড়াবার কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিল। তা যেদিন মারা যায় তার দিন দুয়েক আগে, বুঝলেন, বলেছিল নতুন করে একটা উইল করছে নাকি করেছে। খুব মন দিয়ে কথাটা শুনিনি, জোর করে বলতে পারবো না। করে থাকলে ওর উকিল সতীশ মিত্র সেটা জানবেন। সতীশ মিত্র কিন্তু সেরকম কিছু বলেননি। ও, তাহলে হয়তো করছি বলেছিল, শেষ পর্যন্ত করেনি। উইল করতে তো উকিল লাগে না, দুজন সাক্ষী থাকলেই যথেষ্ট। তাই নাকি? রেজিস্ট্রি করতে হয় না? শিবদাসবাবু প্রশ্ন করলেন। বিজ্ঞের মতো সাক্ষীর কথাটা বললেও প্রমথও নিশ্চয়ই জানে না, জানলে প্রশ্নের উত্তরে নির্বাক হয়ে থাকার পাত্র সে নয়। যাই হোক, শিবদাসবাবু একেনবাবুকে বললেন তদন্তের কাজে যা টাকা প্রয়োজন ওকে জানাতে। 20,000 টাকার অ্যাডভান্স দেওয়ার কথাটা উনি জানেন, সেটা শেষ হলে উনি আবার কিছু অ্যাডভান্স করে যাবেন। এখন পর্যন্ত একবার উকিল সতীশ মিত্রের বাড়ি যাওয়া আর 2-1টা ফোন কল ছাড়া আর বিশেষ কিছুই করা হয়নি, সুতরাং আবার আগাম টাকা নেবার প্রশ্নই নেই। শিবদাসবাবুর কাছ থেকে বিনয়বাবুর ফোন নাম্বার আর ঠিকানাটা সংগ্রহ করা গেল। সত্যব্রতর ঠিকানাটা ওর জানা নেই, তবে জেনে যত তাড়াতাড়ি পারেন জানিয়ে দেবেন বললেন। শ্যামলবাবুর আরও এক বিজনেস পার্টনার শৈবাল চৌধুরী আবার শিবদাসবাবুর বন্ধু, ওর ঠিকানা আর ফোন নাম্বারও শিবদাসবাবুর কাছ থেকে পাওয়া গেল। ও, ভালো কথা স্যার। ওর ডক্টর কে ছিলেন? ওর নানান সমস্যা ছিল, অনেকের কাছেই যেত। সবার নাম তো বলতে পারবো না, তবে ছোটোখাটো অসুখে আমি আরও দুজনেই ডাক্তার অমল সেনের কাছে যেতাম। এক অমল সেনের চেম্বার আমি দেখেছি দেশপ্রিয় পার্কের কাছে শরৎ বসু রোডের ওপর। বললাম, ওই যার চেম্বার শরৎ বসু রোডে? হ্যাঁ, উনি। সবার ঠিকানাই তো দিলেন স্যার, এবার আসল লোকের ঠিকানাটা দিন। আসল লোক? ও আচ্ছা, এই নিন আমার কার্ড, এইতে আমার মোবাইল নাম্বারও আছে। যখন দরকার মোবাইলেই করবেন, নইলে আমাকে ধরা মুশকিল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আপনার সঙ্গে শ্যামলবাবুর শেষ কবে দেখা হয়? তা প্রায় দিন 15 আগে। তখনই আপনাকে আমার কথা বলেছিলেন? না, আপনার কথা বলেছিলেন ফোনে, এই কয়েকদিন আগে। আসলে ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, নইলে আগে তো প্রায় রোজই আমাদের দেখা হতো, অফিসে আসতো নিয়মিত। ঠিক আছে স্যার, আপনাকে আর আটকাবো না। শিবদাসবাবু চলে যাওয়ার পর একেনবাবু দেখি চোখ বুজে ঘন ঘন পা নাচাচ্ছেন। একেনবাবুর চিন্তা শুরু হলে এই ঘন ঘন পা নাচানো শুরু হয়। প্রমথ ওকে বহুবার বলেছে, এই বিশ্রী হ্যাবিটটা ছাড়ুন তো মশাই। কি করব স্যার, আপনিই নাচে। ননসেন্স, এগুলো হচ্ছে ভলেন্টারি মাসেল, আপনি নাচলেই হলো। তাতে ক্ষণকালের জন্য নাচানি থেমেছে ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার নবদ্যমে শুরু হয়েছে। প্রমথ সেও এখন হাল ছেড়ে দিয়েছে। পৃথিবীতে নাকি কিছু কিছু লোক আছে যাদের মানুষ করা সম্ভব নয়। আমি একেনবাবুকে জিজ্ঞেস করলাম, কি ভাবছেন বলুন তো আপনি? একেনবাবু পা নাচানি থামিয়ে বললেন, একটু চা পেলে মন্দ হতো না। আপনারই তো বাড়ি মশাই, বাপিকে বলছেন কেন? এই বৌদি, আপনার পতি দেবতার চা লাগবে। এই তো খেলেন। দেখুন, এই সব দাম্পত্য খিটিমিটির মধ্যে আমাকে জড়াবেন না, আমি শুধু অনুরোধটা রিলে করছি, ব্যাস। আচ্ছা ভাই, সবাইকেই দিচ্ছি। একেন বৌদির আবার প্রমথকে খুব পছন্দ। ওর ধারণা প্রমথর জন্যই ওর কর্তা একটু সিধে থাকেন। চা তো আসছে, এবার আপনি বলুন কি ভাবছেন? স্টুয়ার্ট সাহেব সবসময় ওর লোকেদের বলতেন, ফলো দ্য মানি ট্রেল অথবা ফাইন্ড দ্য ওম্যান। আপনার আস্পর্ধা তো কম নয় মশাই। হ্যাঁ, বৌদির করা চা খাচ্ছেন আর বৌদির জাতকেই গালমন্দ করছেন। সব ক্রাইমের পেছনেই মেয়ে জড়িত, এটা একটা কথার কথা হলো? কি যে বলেন স্যার, এ তো স্টুয়ার্ট সাহেবের কথা। আর মেয়ে ছাড়া টাকার কথাটাও তো আছে। শ্যামলবাবুর চেহারা দেখে মনে হলো না উনি খুব একটা ওম্যানাইজার বলে, কিন্তু টাকার ব্যাপার থাকতে পারে। বিনয় যদি আঁচ করে শ্যামলবাবু উইল পাল্টে ভাইপোকে একটা বড় অংশ দিতে চলেছেন, তাহলে সেটা উকিলের কাছে জমা পড়ার আগে শ্যামলবাবুকে সরিয়ে দেওয়াটা নিশ্চয়ই একটা সম্ভাবনা তো বটেই। তুই বলছিস বিনয়ই খুন করেছে? আমি একটা জাস্ট পসিবিলিটির কথা ভাবছি। আপনি কি বলেন একেনবাবু?
অবশ্যই সেটা একটা সম্ভাবনা স্যার। একেনবাবু আমার কথায় সায় দিচ্ছেন দেখে আমি বেশ উৎসাহিত হলাম। বললাম, না না, শুধু সম্ভাবনা নয়, আমার মনে হচ্ছে এটাই ঘটেছে। নইলে যে লোকটা এমনিতেই 3-4 মাস বাদে মারা যাচ্ছে, তাকে খুন করে কি লাভ? লাভটা এইখানে যে উনি 3 মাস বাঁচলে বিনয়বাবুর আর্থিক ক্ষতি। মানে SMS-টা বিনয়ই ওর মোবাইল থেকে করেছিল? হ্যাঁ নিশ্চয়ই, পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য, যেটা আত্মহত্যা। না, দ্যাটস টু সিম্পলিস্টিক অ্যান্ড অবভিয়াস। পুলিশ যদি এত সহজেই ধোঁকা খায় তাহলে এদেশে কোনো খুনই ধরা পড়বে না। আপনার চেলা রাখালবাবু কি বলেন? আপনি স্যার বড্ড লজ্জা দেন। রাখাল আমার চেলা হবে কেন? তবে রাখাল আজ বিকেলে আসছে। তাহলে আমরাও আসবো। আপনার কোনো আপত্তি নেই তো? শুনছেন স্যার, শুনছেন? প্রমথবাবুর কথা শুনছেন? আপনারা আসবেন, তার জন্য আবার পারমিশন লাগবে। পুলিশের থিওরিটা কি সেটা অবশ্য কিছুটা আমরা আঁচ করতে পারলাম রাখালবাবুর কথায়। পুলিশ প্রথমে শ্যামলবাবু খুন হয়েছিলেন বলেই সন্দেহ করছিল। তার একটা কারণ, ওর উইলটা পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরে ওর ভাইপোই সেটা আবিষ্কার করে ওর খাটের নিচ থেকে। উইল হারানোর সমস্যা মেটার পর 3টে জিনিস পুলিশের চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। 1 নাম্বার হলো, শ্যামলবাবু ক্যান্সারে খুবই শারীরিক কষ্ট পাচ্ছিলেন। খুব হেভি ডোজের পেন কিলার খেয়ে দৈনন্দিন কাজ কোনো রকমে ম্যানেজ করছিলেন। এভাবে বাঁচার অর্থ হয় না, এই কথা বিনয় এবং ওকে দেখাশোনা করার জন্য যে 2টি কাজের লোক ছিল তাদের একাধিকবার বলেছেন তিনি। দ্বিতীয়ত, উনি ব্যথার জন্য অফিসে যাওয়া বন্ধ করেছিলেন। ঘরে বসে হাঁফিয়ে উঠলে 1-2বার বাইরে যেতেন। এই বাইরে গিয়েই কারোর সঙ্গে তার দেখা হয় এবং কোনো একটা দুঃসংবাদ পান তিনি। তাতে খুবই বিচলিত হয়ে বাড়িতে ফেরেন। কিন্তু দুঃসংবাদটা ঠিক কি, বিনয় বা ওর বাড়ির কাজের লোকেদের কেউই বলতে পারেনি। শরীরের কষ্ট ছাড়াও মানসিক কষ্টটাও ওর পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছিল। তৃতীয়ত, মৃত্যুর দিন উনি ভোরবেলা কাউকে না জানিয়েই একা বাড়ি থেকে বেরিয়ে যান। সাধারণত উনি একজন কাউকে সঙ্গে নিতেন। মৃত্যুর কিছুক্ষণ আগে বিনয়কে যে SMS পাঠিয়েছিলেন সেটা তো খবরেই বেরিয়েছে, কিন্তু এইবার বুঝলাম এই কিন্তুটার জন্যই রাখালবাবুর আগমন। রাখালবাবু এত সহজে এটাকে সিম্পল আত্মহত্যা বলে মানতে রাজি নন। তবে উনি নিজে এই তদন্তের দায়িত্বে নেই। যে তদন্ত করছে সে রাখালবাবুর সহকর্মী। রাখালবাবু তাকে উৎসাহ দিচ্ছেন আত্মহত্যার পেছনে কোনো চাপ ছিল কি না সেটা অনুসন্ধান করতে, এমনকি হত্যার সম্ভাবনাটাও সম্পূর্ণ উপেক্ষা না করতে। কার সঙ্গে দেখা হওয়ায় শ্যামলবাবু ওই রকম বিচলিত হয়ে ফিরেছিলেন? ওর আত্মহত্যার পিছনে কি সেই লোকটার কোনো অবদান ছিল? কেউ কি শ্যামলবাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল? একেনবাবু রাখালবাবুকে জানালেন শ্যামলবাবু মৃত্যুর আগে 3টি চিঠি পেয়েছিলেন। 3টি চিঠিতেই ওকে রবিবার খুন করা হবে জানানো হয়েছিল, আর খুন উনি রবিবারই হন। রাখালবাবু শুনে নিশ্চিত হলেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কেন এই খুন, সেটাই এখন মস্ত বড় প্রশ্ন। একেনবাবুর কাছ থেকে চিঠিগুলো নিয়ে রাখালবাবু মন দিয়ে পড়লেন। তারপর একেনবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, বলছি এই চিঠিগুলো কি আমি একবার নিয়ে যেতে পারি? নিশ্চয়ই, কিন্তু ভাই একটা শর্তে। কি শর্ত? তোমার ওই সহকর্মীটি যেন আমার প্রশ্ন থাকলে ঠিক মতন উত্তরটা দেন। আরে একদম ভাববেন না দাদা, আপনার যা প্রশ্ন থাকবে আমায় জানাবেন, আমি উত্তর এনে দেবো আপনাকে। রাখালবাবু চলে যেতে প্রমথ বলল, এই আপনি তো আচ্ছা লোক মশাই, চিঠিগুলো দিয়ে দিলেন। ওতে তো অনেক ক্লু লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ তা পারে স্যার। তাহলে? আরে আমি তো আর হ্যান্ড রাইটিং এক্সপার্ট নই, আমারও সেই পুলিশের সাহায্যই নিতে হতো। রাখালের কাছ থেকে সেটা এখন পাওয়া যাবে বলে পকেট থেকে মোবাইলটা বের করলেন। আপনি না মশাই মহা ধান্দাবাজ। এদিকে ভাব দেখান যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। একেনবাবু মোবাইলে কাকে জানি ধরার চেষ্টা করছিলেন। প্রমথর কথা শুনে আমার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। ভাবটা এমন,
প্রমথবাবুকে নিয়ে আর পারা যায় না। হ্যালো, হ্যাঁ বিনয়বাবু আছেন? ও বলছেন, আচ্ছা। না, আপনি আমাকে চিনবেন না, আমার নাম একেন সেন। শ্যামলবাবু আমাকে একটা কাজের ভার দিয়ে গিয়েছেন, সেটা নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই। কি কাজ সেটা দেখা হলেই বলবো স্যার। কালকে আপনি বাইরে যাচ্ছেন, আজকে সময় হবে? ঠিক আছে স্যার, আজকেই আসবো, এই ধরুন এই আর আধ ঘন্টার মধ্যে। ফোনটা বন্ধ করে একেনবাবু বললেন, স্যার আপনার সঙ্গে গাড়ি আছে? চলুন না একটু বিনয়বাবুর সঙ্গে দেখা করে আসি। বিনয়ের বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে, শ্যামবর্ণ দোহারা চেহারা। একেনবাবু আমাদের পরিচয় দিয়ে আসার কারণটা যখন বললেন, তখন সতীশ মিত্রের মতোই বিনয়ও খুবই অবাক হলো। চিঠি পাঠিয়ে কেউ যে ওকে খুন করবে বলেছিল সেটা বিনয় একেবারেই জানত না। কি আশ্চর্য, উনি তো আমাকে এসবের কিছুই বলেননি। ওর হাবে ভাবেও আপনি কিছু টের পাননি? এ কথা ঠিক যে মৃত্যুর কয়েকদিন আগে উনি খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ওনার সাথে কিছু তো একটা হয়েছিল, কিন্তু ওনাকে জিজ্ঞেস করায় আমাকে কোনো উত্তর দেননি। এবার বারবার জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছে না, তাই আমিও আর তাকে পিড়াপিড়ি কিছু করিনি। কিন্তু এর পেছনে যে এসব চলছে। গলাটা ধরে এলো বিনয়ের, কথাটা আর শেষ করতে পারল না। খুবই শোকগ্রস্ত, বুঝতে অসুবিধে হলো না। আসলে ব্যাপারটা কি বলুন তো, উনি আমার পিতৃতুল্য মানুষ ছিলেন। অসুখে খুবই কষ্ট পাচ্ছিলেন, আর সেই কষ্ট সহ্য না করতে পেরে চলে যাওয়াটা আমি কিছুটা বুঝি, কিন্তু আপনি এখন যা বলছেন সেগুলো তো ভয়ঙ্কর কথা। আপনি তাহলে সন্দেহ করছেন যে খুন হয়েছেন? এই কথাটা বিনয় উচ্চারণ করতে পারল না। একেনবাবু বিনয়কে আশ্বস্ত করার চেষ্টা করলেন। চিঠির সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নাও থাকতে পারে। আচ্ছা, আমি শুনেছি স্যার ডাক্তার ওর আয়ু আর মাত্র কয়েক মাস আছে বলেছিলেন, সেটা কি সত্যি? আমাকে আবার স্যার বলছেন কেন? এটা ওর অভ্যেস, উনি নিজের স্ত্রীকেও ম্যাডামই বলেন, গায়ে মাখবেন না। আপনি জানতেন স্যার যে ওর আয়ু ফুরিয়ে এসেছে? হ্যাঁ জানতাম। ডাক্তার ওকে মাস 6 সময় দিয়েছিলেন। ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার যা করণীয় এই সময়ের মধ্যেই করে নিতে। এসব ক্ষেত্রে সাধারণত করণীয়র মধ্যে তো একটা উইল থাকে স্যার। কোনো উইল কি উনি করেছিলেন? আপনি জানেন কিছু? ওর আগেই তো একটা করা ছিল। আই সি। ওর তো অজস্র সম্পত্তি স্যার। কারা পাচ্ছেন? প্রায় সব আমাকেই দিয়ে গেছেন। আপনি ছাড়া ওর আর কোনো আপনজন নেই স্যার? ওর এক ভাইপো আছেন, তাকেও কিছু টাকা দিয়ে গেছেন। ওর ভাইপোর নাম ঠিকানা আপনার জানা আছে? বিনয় ড্রয়ার খুলে একটা কার্ড বের করে দিল। সত্যব্রত দত্ত, নিচে যোধপুর পার্কের একটা ঠিকানা আর ফোন নাম্বার। একেনবাবু পকেট থেকে পেন বের করে নিজের ডায়েরিতে সেটা লিখতে যাচ্ছেন দেখে বিনয় বলল, আরে আপনি কার্ডটা রেখে দিন, ওর আরও একটা কার্ড আছে আমার কাছে। উনি কি করেন স্যার? উনি অভিনয় করেন, ওই থিয়েটার, টেলিফিল্ম, মাঝে মাঝে যাত্রাতেও কাজ করেন। একেনবাবু কার্ডটা পকেটস্থ করে বললেন, আচ্ছা স্যার, ঠিক আছে, আর চলি তাহলে। আমরা যখন দরজার কাছাকাছি, বিনয় তখন জানতে চাইল, আচ্ছা বলছি, আমি কি এই চিঠিগুলোর কথা পুলিশকে কিছু জানাবো? পুলিশ জানে। বলে কান চুলকোতে চুলকোতে কয়েক পা এগিয়ে একেনবাবু হঠাৎ ঘুরে দাঁড়ালেন। ভালো কথা স্যার, যাবার আগে একটু জেনে যাই, আপনি কত বছর হলো এখানে আছেন? আমি প্রায় 8 বছর মতো হবে। আর তার আগে? তার আগে আমি খ্রিশ্চান মিশনারিদের একটা অনাথ আশ্রমে ছিলাম। আর আপনার বাবা মা? সত্যি কথা বলতে বাবাকে কোনো দিনও তো দেখিনি, তবে মা খুব অভাবের মধ্যে ছিলেন। আমাকে 5 বছর বয়সে আশ্রমে রেখে চলে যান, সেখানেই বড় হয়েছি। মাকে আপনি আর দেখেননি স্যার? না। কোন আশ্রমে ছিলেন আপনি? ফাদার লাফিয়ার আশ্রমে। সেটা কোথায়? এটা হচ্ছে ওই কটক থেকে মাইল 10 দূরে, ওই পাড়িপোতা বলে একটা জায়গা আছে সেইখানে। আর একটা কথা স্যার, শ্যামলবাবু নাকি ওর উইলটা কিছুদিন আগে উকিল সতীশ মিত্রের কাছ থেকে নিয়ে এসেছিলেন।
সেটা কোথায় আছে জানেন? না, নিয়ে আসার ব্যাপারটা তো আমি জানতাম না, কিন্তু ওটা পাওয়া গেছে ওর তোষকের নিচে। সত্যব্রতবাবুই ওটা খুঁজে পেয়ে পুলিশকে দিয়েছেন। যেটা পাওয়া গেছে সেটা আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু কেন বলুন তো? উইলটা নকল নয় তো? না না, নকল হবে কেন? উইলের আর কোনো কপি আছে আপনার কাছে? আমার কাছে না তো। ও হ্যাঁ, আরেকটা কথা, শ্যামলবাবু যেদিন সকালে মারা যান সেদিন আপনি কোথায় ছিলেন? আমাকে শিবদাসবাবু ওই দিন ডেকেছিলেন একটা জরুরি ব্যাপারে আলোচনা করার জন্য। কি ব্যাপারে? হ্যাঁ, সেইটা আপনাকে ঠিক বলতে পারবো না, কারণ ওর বাড়ি যখন গিয়েছিলাম বাড়ি গিয়ে শুনি উনি নেই, আর তারপরেই তো এই অঘটনটা ঘটল। আর এইসবের মধ্যে আর জানা হয়নি যে কি ব্যাপার। তবে আমার মনে হয় হয়তো জরুরি কিছু ছিল না, নইলে তোমাকে জানাতেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি চলি, হ্যাঁ, আপনার সময় নষ্ট করব না আর। হ্যাঁ, আরে না না, সময় নষ্টের কি আছে, যদি দরকার হয় আবার আসবেন। এই সময়টা আমি বাড়িতেই থাকি। বাইরে বেরিয়ে প্রমথ জিজ্ঞেস করলো, আপনি মশাই বিনয়ের ঠিকুজি কুষ্টি নিয়ে এত মেতেছেন কেন বলুন তো? কে জানে স্যার, সবার সম্পর্কেই আমার জানতে ইচ্ছা করে। বুলশিট, আপনি না দিনকে দিন বেশি প্যাঁচালো হয়ে যাচ্ছেন। আমার দিকে তাকিয়ে একেনবাবু বললেন, দেখছেন স্যার, দেখছেন, প্রমথবাবুকে সত্যি কথা বলাও বিপদ। তাহলে আর কষ্ট করবেন কেন, মিথ্যেই বলুন। আপনিও স্যার প্রমথবাবুর মতন কথা বলছেন? আমি মুচকি হাসলাম। একটা কথা বলি স্যার। বলে ফেলুন। আপনাদের হাতে কি আরেকটু সময় আছে? ঝেড়ে কাশুন না মশাই, ভনিতা না করে। তাহলে ওই সত্যব্রত বাবুর সঙ্গে একটু দেখা করে যেতাম। আরে এখন তো সন্ধে পার হতে চললো, একটার মানুষ, ওকে কি এত সহজে পাবেন? সেটাও ঠিক, চলুন না দেখি একবার। একেনবাবুর ভাগ্য সুপ্রসন্ন, সত্যব্রতকে ধরা গেল। আমাদের সঙ্গে দেখা করতেও ওর আপত্তি নেই। সত্যব্রত থাকে যোধপুর পার্কের পোস্ট অফিসের কাছে, দোতলা বাড়ি, নিচের তলা একটা গানের স্কুল। সত্যব্রত আমাদের বয়সী বা আমাদের থেকে একটু ছোটই হবে। শ্যামলবাবুর ভাইপো বোঝা যায়, মুখে শ্যামলবাবুর আদল আছে। আমাদের আসার কারণটা জেনে বলল, আমার সঙ্গে তো কাকার প্রায় কোনো সম্পর্কই ছিল না, এ বিষয়ে কি বলবো? আপনার সঙ্গে কাকার শেষ দেখা কবে হয়েছিল স্যার? ওই মাস তিনেক আগে। উনি নিজেই তাকে পাঠিয়েছিলেন। কেন জানতে পারি স্যার? উনি একটা উইল করেছিলেন, সেটাই জানাতে। আপনাকে নিশ্চয়ই কিছু দিয়ে গেছেন? নামমাত্র, লাখ দুয়েক। পুরোটাই দিয়ে গেছেন ওর ওই পেয়ারের লোক বিনয়কে। অথচ কাকুকে মানুষ করেছিলেন আমার বাবা। বাবা না থাকলে ওকে ওই পথে পথে ঘুরতে হতো। আপনার সঙ্গে ওর সম্পর্ক ভালো ছিল না? ছিল। উনি আমাকে আইন পড়িয়ে ওকালতি ব্যবসাতে ঢোকাতে চেয়েছিলেন। ওর চাপে পড়েও ছিলাম, পরীক্ষায় পাশও করেছিলাম, কিন্তু উকিলগিরি করা আমার ধাতে নেই। অভিনয় করতে ভালো লাগে, সেটাই করতে শুরু করলাম। ওর আপত্তিতে কান কোনো দিনই দিইনি, আর তাতেই বিগড়ে গেলেন। একদিন জানিয়ে দিলেন মুখদর্শন করতে যান না আমার। আমিও যাইনি ওর কাছে। মুখদর্শন তো শেষে করলেন স্যার? তার মানে উইলের কথা জানাতে? ও হ্যাঁ। বিনয়বাবু সম্পর্কে আপনি কি জানেন স্যার? এমন সময় ওর একটা ফোন এলো। এক সেকেন্ড বলে ফোনে কার সঙ্গে একটু কথা বললেন। মনে হলো বেশ বিরক্ত। আরে ফোনে কেন, মোবাইলে করবে তো। ঠিক আছে আমি আসছি। ফোন শেষ করে একেনবাবুকে বললেন, নতুন নতুন লোক সব প্রোডাকশানে এসেছে, কমপ্লেন করছে ফোনে নাকি আমাকে পাওয়া যাচ্ছে না। বুঝুন, মোবাইল রয়েছে কী করতে? হ্যাঁ, মোবাইল ছাড়া আমাদের ধরা যায়? যাই হোক, কী জানি বলছিলেন? আচ্ছা, বেশি সময় দিতে পারবো না, কিন্তু আজ রাতে খানিক বাদে আমার শুটিং আছে। জিজ্ঞেস করছিলাম স্যার, বিনয়বাবু সম্পর্কে আপনি কি জানেন? প্রায় কিছুই না। একটা অনাথ আশ্রম থেকে হঠাৎ ঘটা করে নিয়ে এলেন, তারপর তাকে বিকম পাশ করালেন। সেই থেকে বিনয় ওর কাজকর্ম সব কিছু দেখছে, এবং আমার ধারণা এর মধ্যে বেশ কিছু হাতিয়েও নিয়েছে। এখন তো আর হাতাবার দরকার নেই স্যার, সব কিছুই তো উনি পাচ্ছেন। তাই তো মনে হয়। মনে হয় কেন বলছেন স্যার? কার কাছে যেন শুনলাম ওই কাকু উইলটা বাতিল করে নতুন উইল করার কথা ভাবছিলেন। সেই উইলে কি আপনাকে বেশি কিছু দেওয়ার কথা ভেবেছিলেন? আশ্চর্য, আমি কি করে বলবো? শোনো কথা। কার কাছে শুনেছিলেন? বোধহয় শিবদাসবাবুর কাছ থেকে, কিংবা ওরই অফিসের কারো কাছ থেকে। সত্যি কথা বলতে কি, কাকুর সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। লোভ থাকলে ওর উইলটা খুঁজতাম না। উইলটা আমি ওর ঘর থেকে খুঁজে পেয়ে পুলিশকে দিই।
তাই তো শুনলাম স্যার। আমাকে 2 লাখ টাকা দিয়ে গেছেন, না দিলেও চলতো। আমার এই বাড়ি আছে, অ্যাক্টিং করে আর স্ত্রীর গানের স্কুল থেকে ঠাকুরের কৃপায় মন্দ আসে না, আমাদের ভালোই কেটে যায়। ও, নিচের স্কুলটা আপনার স্ত্রীর স্যার? হ্যাঁ। ও, উনি গান শেখান স্যার? হ্যাঁ। বাহ, দারুণ তো স্যার, আপনি অভিনেতা, উনি গায়িকা। একেনবাবুর এসব অর্থহীন বকবকানিতে আমরা অভ্যস্ত, সত্যব্রত নয়। সে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আরে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি স্যার, আপনারা হলেন শিল্পী দম্পতি। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বিনয়বাবুর স্ত্রীও কি গান টান গান? ওর কোনো স্ত্রী আছে বলে তো জানি না, হঠাৎ এই প্রশ্ন? এমনি স্যার, আপনার স্ত্রী আছে জানতাম না, তাই ভাবলাম ওরও হয়তো একটা স্ত্রী আছে। একেনবাবুর এই প্রশ্নের না আছে মাথা, না আছে মুন্ডু। আমি অধৈর্য হয়ে পড়ছিলাম। প্রমথ বলল, চলুন একেনবাবু, ওকে তো শুটিংয়ে যেতে হবে। ও ও হ্যাঁ স্যার, সরি। আচ্ছা আসি স্যার, নমস্কার। নিচে নেমে এসে প্রমথ একেনবাবুকে এই মারে কি সেই মারে। আপনি একটা যাচ্ছে তাই মশাই, কি উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছেন? হ্যাঁ, গাঁজা ভাঙ খেয়েছেন নাকি? আসলে স্যার, বিনয়বাবু সম্পর্কে কতগুলো প্রশ্ন মাথায় ঘুরছিল, তাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আরে বাবা, বিনয়বাবুর সম্পর্কে প্রশ্ন বিনয়বাবুকে করুন, সত্যব্রতকে কেন? কি ভাবলেন বলুন তো আপনাকে? সত্যব্রত বাবুর সঙ্গে দেখা হবার 2 দিন পরে রাখাল বাবু আমাদের সান্ধ্য আড্ডায় এসে একটা বমশেল ফাটালেন। পুলিশ নাকি মোটামুটি নিশ্চিত শ্যামলবাবুকে খুন করা হয়েছে। আর শুধু তাই নয়, বিনয়কে খুনি সন্দেহে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিনয়কে সন্দেহ করার কারণ একাধিক। প্রথমত, শ্যামলবাবু নতুন একটা উইল করতে যাচ্ছিলেন, যাতে বিনয়ের জন্য অল্প কিছু রেখে বেশিরভাগই সত্যব্রত বাবুকে দেবার প্ল্যান ছিল। বিনয় সেটা ঘটতে দিতে চায়নি। দ্বিতীয়ত, বিনয় পুলিশকে জানিয়েছিল যে বিনয়কে শ্যামলবাবু SMS পাঠিয়েছিলেন মৃত্যুর খানিকক্ষণ আগে, কিন্তু মোবাইল কোম্পানির কাছে খবর নিয়ে জানা গেছে যে ভোরবেলাতে বিনয়ের মোবাইল ফোনটা বাঘা যতীন স্টেশনের কাছে ছিল। বিনয় এখন বলছে যে ওর ফোনটা নাকি সকাল থেকে খুঁজে পাচ্ছিল না। দুপুরবেলা আবিষ্কার করে ওটা সোফার উপরেই ছিল, একটা পত্রিকার নিচে। তখনই ও SMS মেসেজটা দেখে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। তৃতীয়ত, সকালবেলা যখন শ্যামলবাবুর মৃত্যু হয়েছে তখন বিনয় বাড়িতে ছিল না। বিনয় বলেছে যে শিবদাসবাবু ওকে একটা জরুরি ব্যাপারে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু শিবদাসবাবুর মনে পড়ছে না যে উনি বিনয়কে ডেকেছিলেন বলে। ইনফ্যাক্ট শিবদাসবাবুই শ্যামলবাবুর সঙ্গে দেখা করতে সেদিন সকালে এসেছিলেন। তখন শ্যামলবাবু বা বিনয় কাউকেই দেখতে পাননি। আর সবচেয়ে যেটা ড্যামেজিং, সেটা হলো প্রত্যক্ষদর্শী এক রিক্সাওয়ালার কথা। সে বলেছে একজন নীল পাঞ্জাবি পরা লোক একজন বৃদ্ধকে ধরাধরি করে বাঘা যতীন স্টেশনের কাছে রেল লাইনের ধার দিয়ে হাঁটছিল। বিনয়ও সেদিন নীল পাঞ্জাবি পরেই বেরিয়েছিল। আমি প্রমথকে বললাম, কিরে, হ্যাঁ, আমি যখন বলছিলাম যে বিনয়ই খুন করেছে তখন তো আমার কথাটাকে উড়িয়ে দিলি। এখন দেখ আমার লজিকে কোনো ভুল ছিল কিনা। যেটা প্রথমে লজিক্যাল মনে হয় সেটাই কিন্তু শেষ পর্যন্ত বেঠিক হয়। মিস্ট্রি নভেলগুলো ভালো করে পড়িস, পড়লে দেখতিস পুলিশরা তোর মতো অতি সরল যুক্তি ব্যবহার করে একজনকে ধরে, পরে দেখা যায় যে সে সম্পূর্ণ নির্দোষ। আর্গুমেন্ট খণ্ডন করার এরকম অর্থহীন প্রচেষ্টা প্রমথ খুব একটা করে না। আজ করে শুধু আমাকেই অপমান করলো না, পুলিশের লোক মানে রাখালবাবুকেও করলো। আমি বললাম, প্রমথ তুই না একটা ইডিয়েট, আমাকে অপমান করছিস কর, রাখালবাবুকে জড়াচ্ছিস কেন? উনি তো তদন্ত করছেন না, ওনাকে অপমান কেন করব? একেনবাবু দেখলাম চুপচাপ পা নাচাচ্ছেন। বললাম, কি মশাই, কি ভাবছেন? কিছুই না স্যার। আচ্ছা ভাই রাখাল, শ্যামলবাবুর উইলটা কার কাছে আছে? পুলিশের হেফাজতে। তোমরা নিশ্চিত যেটা আছে সেটাই ওর শেষ উইল? অন্য কোনো উইলের খবর তো কেউ জানে না। ভাগ্যিস উইলটা পাওয়া গেল। একেনবাবুর পা দেখলাম ঘন ঘন নাচছে, একটা কিছু ভাবছেন বোঝা যাচ্ছে। একবার শুধু বললেন,
বুঝলে ভাই, এই বিনয় সম্পর্কে একটু জানা দরকার। একেনবাবুর বিনয় সম্পর্কে জানার আগ্রহ যে কতটা প্রবল সেটা পরদিনই বুঝলাম। নানা জায়গায় ফোন করে তিনি আবিষ্কার করেছেন যে ফাদার লাফিয়ে কি একটা কাজে জানি কলকাতায় এসেছেন, আছেন YMCA-তে। আর শুধু তাই নয়, ওর সঙ্গে ফোনে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্টও বাগিয়ে নিয়েছেন। সন্ধ্যায় আমার ছোট মাসির বাড়ি যাবার কথা ছিল, সেটা ক্যান্সেল করে একেনবাবু আর প্রমথকে নিয়ে রওনা দিলাম। YMCA SN ব্যানার্জি রোড আর জওহরলাল নেহরু রোড দুই জায়গাতেই আছে। কোথায় ফাদার আছেন প্রশ্ন করাতে একেনবাবু বললেন, হ্যাঁ, দুটো YMCA আছে নাকি? কি ডিটেকটিভ হয়েছেন মশাই, ঠিকানা পর্যন্ত খুঁজে বের করতে জানেন না। যাই হোক, মোবাইল ফোনটা কাজে লাগলো। আবার ফাদারকে ফোন করে জানা গেল যে তিনি SN ব্যানার্জি রোডে আছেন। প্রমথ জিজ্ঞেস করল, হঠাৎ বিনয় সম্পর্কে জানার এত আগ্রহ কেন বলুন তো? একেনবাবু কথাটার উত্তর দিলেন না। ফাদার লাফিয়ের বয়স হয়েছে, বেলজিয়ামের লোক, কিন্তু ভারতবর্ষে আছেন প্রায় 40 বছর। বছর 10 আসামে ছিলেন। গত 30 বছর উড়িষ্যাতে একটা হাসপাতাল আর অনাথ আশ্রমের দায়িত্ব নিয়ে আছেন। ফাদার লাফিয়ে শুধু বিনয়কে নয়, শ্যামলবাবুকেও ভালোভাবে চিনতেন। শ্যামলবাবু এককালে উড়িষ্যাতে কন্ট্রাক্টরি করতেন। শ্যামলবাবুর মৃত্যুর খবরে উনি খুবই দুঃখিত হলেন। বিনয় কেমন আছে জিজ্ঞেস করলেন। আর বিনয়কে পুলিশ অ্যারেস্ট করেছে এবং কেন করেছে শুনে উনি মর্মাহত। সাধারণত কলকাতায় এলে বিনয়ের সঙ্গে উনি যোগাযোগ করেন, এবার 2 দিনের জন্য এসেছেন বলে আর করেননি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না বিনয় এরকম কাজ করতে পারে। বারবার এই কথাটাই বললেন ফাদার। একেনবাবু ফাদার লাফিয়েকে বিনয় সম্পর্কে অজস্র প্রশ্ন করলেন, আর তার থেকে যা উদ্ধার হলো তা হলো, বিনয়ের যখন বছর 5 বয়স তখন বিনয়ের মা বিনয়কে অনাথ আশ্রমে রেখে যান। সাধারণত মা বাবা কেউ বেঁচে থাকলে বাচ্চাদের আশ্রমে রাখা হতো না, কিন্তু বিনয়ের মার বাচ্চাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, তাই ফাদার ওকে রাখতে সম্মত হন। সেই থেকে ও আশ্রমেই ছিল। পড়াশুনোয় খুব ভালো ছিল বিনয়। শ্যামলবাবু এর মধ্যে উড়িষ্যা থেকে চলে এলেও ফাদারের সঙ্গে শ্যামলবাবুর মাঝে মধ্যেই ফোনে কথাবার্তা হতো। ফাদারই কথা প্রসঙ্গে বিনয়ের কথা শ্যামলবাবুকে বলেন। মেধাবী ছাত্র জেনে শ্যামলবাবু নিজে থেকেই বিনয়ের কলেজের পড়াশুনোর দায়িত্ব নিতে চান। তাতে সুবিধেই হলো, কারণ সেখানে 18 বছরের বেশি কাউকে রাখা হতো না। বিনয়বাবুর মার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি স্যার? না, বাচ্চাকে রেখে যাওয়ার পরে সে আর আসেনি। খোঁজ খবর করেনি ছেলের? হয়তো করেছে, কিন্তু আমি জানি না। আসলে আমার সেক্রেটারি ছিল অবিনাশ গুপ্ত, সেই বিনয়ের মাকে একটু চিনত। তার কাছে যদি খবর নিয়ে থাকে। অবিনাশবাবু এখন কোথায় থাকেন? অবিনাশ অল্প কিছুদিন হলো রিটায়ার করে কলকাতাতেই আছে। ওর ঠিকানা বা ফোন নাম্বার কি আছে আপনার কাছে? ফাদার একটা ডায়েরি বের করে একটু খুঁজে একটা ফোন নাম্বার বের করলেন। আমি সেটা মোবাইলে তুলে নিলাম, কারণ একেনবাবু মোবাইলে নাম্বার সেভ করতে এখনও হিমশিম খান, প্রায়ই আমার বা প্রমথর সাহায্য চান। ফাদার লাফিয়ের কাছ থেকে বিদায় নিয়ে একেনবাবু বললেন, স্যার একটু অবিনাশবাবুকে ফোনে ধরুন তো। কি ব্যাপার বলুন তো, কি ঘুরছে আপনার মাথায়? কিছুই না স্যার, যখন নাম্বারটা পেলাম কাছাকাছি যদি থাকেন তাহলে একটু কথা বলে যেতাম। বেশ কয়েকবার রিংয়ের পর অবিনাশবাবুই ফোনটা ধরলেন। ভদ্রলোক মনে হলো আমাদের সঙ্গে কথা বলতে উৎসুক নন, কিন্তু ফাদার লাফিয়ের কাছ থেকে আসছি শুনে শেষে রাজি হলেন। অবিনাশবাবুর বাড়িটা খুব একটা দূরে নয়, মিনিট 10 মধ্যেই পৌঁছানো গেল। অবিনাশবাবুর বেশ বয়স হয়েছে, দেখলেই বোঝা যায়। টাক মাথা, যে কয়েকটা চুল অবশিষ্ট আছে সবই সাদা। কথায় কথায় জানলাম বিয়ে থা করেননি, চাকরি জীবনের পুরোটাই উড়িষ্যাতে কাটিয়েছেন। রিটায়ার করেছেন মাত্র কয়েক মাস আগে। রিটায়ার করার পর কি খেয়াল হলো কলকাতায় চলে এলেন। আত্মীয় স্বজন বলতে কেউই প্রায় নেই। শ্যামলবাবুই কলকাতায় একটা থাকার জায়গা খুঁজে দিয়েছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে এসে ভুল করেছেন। তার উপর কদিন আগে প্রায় গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছিলেন। আর শুধু তাই নয়, ওর কেমন দৃঢ় ধারণা হয়েছে কেউ ওকে চাপা দিতে চেয়েছিল। ভদ্রলোক কথাগুলো বলছিলেন হাত পা নেড়ে, খুবই উত্তেজিতভাবে। প্রমথ দেখলাম মুচকি মুচকি হাসছে। আমারও হাসি পাচ্ছিল ওর কথা বলার ধরন দেখে। কিছু কিছু লোক অবশ্য এরকম প্যারানয়াতে ভোগে।
সব সময় তাদের ধারণা যে কেউ তাদের অনিষ্ট করার চেষ্টা করছে। একেন বাবুর অম্লান বদন। কি করে বুঝলেন স্যার আপনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে? আরে কি আশ্চর্য, বুঝবো না? গাড়িটা গলির মুখে দাঁড়িয়েছিল, আমি যেই গলিতে ঢুকেছি একেবারে তেড়ে এলো আমার দিকে। আমি যেদিকে যাই সেদিকেই গাড়ির মুখ ঘোরায়। যখন প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছে তখন কোনো মতে একটা বারান্দায় লাফিয়ে উঠে বাঁচি। এর ব্যাখ্যা অন্যরকমও হতে পারে, আনাড়ি ড্রাইভার বা মাতাল ড্রাইভার ইত্যাদি। তবে ভদ্রলোক এ ধরনের ব্যাখ্যাতে যে সন্তুষ্ট হবেন না সেটা বলাই বাহুল্য। যাই হোক, এই ঘটনার পর থেকে অবিনাশবাবু নিজের বিনাশ রোধ করার জন্য পারতপক্ষে বাড়ির থেকে বেরোচ্ছেন না। ওর সারা জীবনের শখ ছিল রিটায়ার করে কলকাতায় এসে নিশ্চিন্ত মনে নাটক সিনেমা দেখে কাটাবেন, বাংলার সংস্কৃতির মধ্যে ডুবে থাকবেন। কিন্তু কোথায় কি? আমাদের শ্রোতা পেয়ে অবিনাশবাবু নিজের জীবন কাহিনী হয়তো আরও বিস্তারিত বলতেন, কিন্তু একেনবাবু আলোচনাটা শুধু শ্যামলবাবু আর বিনয়ের মধ্যে আটকে রাখার চেষ্টাতে ওর গল্পে বারবার ছেদ পড়ল। তবে প্রয়োজনীয় তথ্যটুকু পেতে আরও অনেক আনুষঙ্গিক কাহিনী শুনতে হলো বসে বসে। আসলে ভদ্রলোক কথা বলার লোক পেয়ে প্রায় আত্মহারা হয়ে পড়েছিলেন। বললেন, বুঝলেন, প্রথমে যখন ফোন করলেন তখন একটু দুশ্চিন্তা হচ্ছিল। হ্যাঁ, আসলে ওই গাড়ির ব্যাপারটার পর থেকে না সবার উপরে একেবারে বিশ্বাস হারিয়েছি। ভাগ্যিস আপনারা এলেন। যাই হোক, কতগুলো শকিং তথ্য পাওয়া গেল ওর কাছ থেকে। প্রথম তথ্য হলো বিনয়ের মা শ্যামলবাবুর বাড়িতে কাজ করত। শ্যামলবাবু যখন কন্ট্রাক্টরি ব্যবসা শুরু করে অনাথ আশ্রমের জন্য কতগুলো নতুন উইং তৈরি করছিলেন, তখন অবিনাশবাবুর সঙ্গে ওর যোগাযোগ হয়। দুজনেই অবিবাহিত, তাই একসঙ্গে নানা জায়গায় ঘুরেও বেরিয়েছেন। এর মধ্যে একদিন অবিনাশবাবুকে শ্যামলবাবু জানান উনি ভানু অর্থাৎ ওর কাজের মেয়ে ভানুমতিকে বিয়ে করবেন ঠিক করেছেন। অবিনাশবাবু তো কথাটা শুনে অনেক বাধা দিয়েছিলেন, কিন্তু শ্যামলবাবু শোনেননি। শ্যামলবাবুর চাপাচাপিতে অবিনাশবাবুই একটি পুরুত ডেকে হিন্দু মতে বিয়েটা দেন। কিন্তু বিয়ের কয়েকদিন বাদেই বিরাট ঝামেলা শুরু হয়। ভানুমতির আগে যে একটা বিয়ে ছিল সেটা ভানুমতি বলেনি, নিশ্চয়ই সেটা ইচ্ছে করেই বলেনি। বছর চারেক বিয়ে হয়েছিল, কিন্তু বর মারধর করত বলে পালিয়ে এসে সে শ্যামলবাবুর বাড়িতে কাজ নিয়েছিল। ওর প্রথম স্বামী গ্রামের লোকজন নিয়ে এসে হাজির শ্যামলবাবুকে মারবে বলে। সে এক বিশ্রী ব্যাপার। কোনো মতে বেশ কিছু টাকা দিয়ে ওদের হাত থেকে শ্যামলবাবু নিস্তার পান। ভানুমতিকে ওর স্বামী গ্রামে নিয়ে যায়। এর কয়েক মাস বাদে শ্যামলবাবু উড়িষ্যার ব্যবসা গুটিয়ে কলকাতায় চলে আসেন। তবে অবিনাশবাবুর সঙ্গে চিঠিপত্রে ওর যোগাযোগ ছিল। এরপর বেশ কয়েক বছর বাদে অবিনাশবাবুর বাড়িতে হঠাৎ ভানুমতি এসে উদয় হয়। বলে বর ওকে ছেড়ে চলে গেছে, স্রেফ ভিক্ষে করে ওকে দিন কাটাতে হচ্ছে, তাই অবিনাশবাবু যদি ওকে একটু আশ্রয় দেন। অবিনাশবাবু রাজি হননি। অবিনাশবাবু একা থাকেন, আর ভানুমতি তো শুধু যুবতী তাই নয়, ওর বর আর তার সাঙ্গপাঙ্গরা কী রকম হেনস্থা শ্যামলবাবুকে করেছিল সেটা ওর বিলক্ষণ মনে ছিল। অবিনাশবাবু যখন কিছুতেই রাজি হলেন না, তখন ভানুমতি কাতর অনুরোধ জানালো যে ওর ছেলে বিনয়কে যদি অবিনাশবাবু অনাথ আশ্রমে রেখে দেন। অবিনাশবাবুর তখন একটু দয়াই হয়। তিনি শুধু বিনয়কে আশ্রমে ভর্তি করার ব্যবস্থা করলেন তাই নয়, ভানুমতিকে কিছু টাকাও দিলেন। পরে ভানুমতির এই দুরবস্থার কথা শ্যামলবাবুকে জানাতে শ্যামলবাবুও মাঝে মাঝে কিছু টাকা অবিনাশবাবুকে পাঠাতেন ভানুমতিকে দেবার জন্য। বিনয় কি শ্যামলবাবুর ছেলে স্যার? অবিনাশবাবু একটু চুপ করে রইলেন, তারপর বললেন, সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু বোধহয় নয়। কি করে বুঝলেন স্যার? দেখুন, ওর যে জন্ম তারিখ ভানুমতি দিয়েছিল সেটা শ্যামলবাবুর বাড়ি থেকে চলে যাবার বছর দেড়েক পরে। ওদের হিসেবেরও তো গন্ডগোল হতে পারে। তা হতে পারে। আপনাদের অনাথ আশ্রমের খাতায় কার নাম লেখা আছে ওর বাবার নাম হিসেবে? না, কারোর নাম নেই।
আপনি বললেন স্যার ভানুমতি খেতে পাচ্ছিল না, কিন্তু অন্যান্য বাচ্চাদের না রেখে শুধু বিনয়কেই কেন রাখতে চাইল? ওর শুধু ওই একটাই বাচ্চা ছিল। আই সি স্যার। শ্যামলবাবুর এই ব্যাপারটা, মানে ভানুমতির ব্যাপারটা আর কেউ জানে? একজন জানে, সে হলো শ্যামলবাবুর ড্রাইভার রামশরণ। সে এখন কোথায়? আরে সে এক কাণ্ড। আমার কাছে কদিন আগে রামশরণ এসেছিল। শ্যামলবাবু নাকি ওকে তাড়িয়ে দিয়েছেন। কেন স্যার? সেটা আমি বলতে পারবো না। দেখুন, ও যা বলল সেটা শুনে মনে হলো যে এক দেশওয়ালি ভাইয়ের সঙ্গে দারু পিয়ে একটু মাতাল হয়ে ওর শ্যামলবাবু সম্পর্কে আজে বাজে কথা বলেছিল। তা সেই খবর কানে যেতেই শ্যামলবাবু তুই নেবো খারাম এই সমস্ত বলে ওর কোনো কথা না কানে তুলে একেবারে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছেন। বুঝতে পারলাম অবিনাশবাবু ড্রাইভারটিকে তাড়ানোর আসল কারণটা জানেন না। শ্যামলবাবু ওর শেষ চিঠিটা পান ড্রাইভারটির বন্ধুর সঙ্গে আড্ডা মারতে ব্যস্ত ছিল বলে। তবে একেনবাবু দেখলাম সেই প্রসঙ্গ তুললেন না, বরং অবিনাশবাবুকে জিজ্ঞেস করলেন, কি আজে বাজে কথা জানেন? না, সেটা জিজ্ঞাসা করিনি। দেখুন, মাতাল অবস্থায় তো অনেক কিছুই লোকে বলে। খবরটা শ্যামলবাবুর কানে গেল কি করে স্যার? হ্যাঁ, সেইটা জিজ্ঞাসা করেছিলাম। এই রামশরণের ধারণা ওর ওই দেশওয়ালি ভাই কথাগুলো তাঁর মালিককে বলেছে, যিনি নাকি আবার শ্যামলবাবুর ভাইপো। আপনার কাছে রামশরণ এলো কেন স্যার? আসলে রামশরণ জানে যে শ্যামলবাবু আমার বিশেষ বন্ধু। আমার ওই পাড়িপোতার বাড়িতে ও বহুবার এসেছে, এখানেও এসেছে বার দুয়েক। তা ও চাইছিল যে যদি শ্যামলবাবুকে বলে ওকে ওই চাকরিতে আবার বহাল করাই। আপনি কি শ্যামলবাবুর সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন স্যার? না, ওকে ধরতে পারিনি। তারপর কদিন আমার মোবাইলটাই ঠিক কাজ করছিল না, কেউ ফোন করলে ধরবারও উপায় ছিল না। তারপর তো জানলাম যে তিনি আর বেঁচে নেই। বিনয়বাবুর সঙ্গে এর মধ্যে আপনার কথা হয়েছে? না, নম্বরটাই তো জানা নেই। শুধু শ্যামলবাবুর নম্বরটাই জানতাম। ওদের বাড়িটাও চিনি না যে যাব। ফেরার পথে যখন একেনবাবুকে বাড়িতে নামাতে যাচ্ছি তখন শুনলাম একেনবাবু রাখালবাবুর সঙ্গে ফোনে কথা বলছেন। এ সময় পেছনে একটা গাড়ি এত জোরে জোরে হর্ন বাজাচ্ছিল যে আমি একটু অন্যমনস্ক ছিলাম। আবছা যা শুনলাম তা হলো একেনবাবু জানতে চাইছেন গাড়িতে কোনো ফাইবার পাওয়া যায় কিনা দেখতে, আর 3 জনের ফোন ট্রেস করা হয়েছে নাকি। মাঝের কিছু কথা কানে আসেনি, তাই দুটো প্রশ্নই আমার কাছে দুর্বোধ্য ঠেকল। কিন্তু একেনবাবু গাড়ি থেকে নেমে গেছেন, সুতরাং কালকে সকালে যখন চা খেতে আসবো তখনই জেনে নেওয়া যাবে। পরদিন সকালে যখন একেনবাবুর বাড়িতে পৌঁছলাম তখন প্রমথও দেখলাম ট্যাক্সি থেকে নামছে। একেনবাবু বৌদিকে নিয়ে চা খাচ্ছিলেন, হাতে একটা লাল মলাটের বই। আমাদের দেখে বললেন, আসুন স্যার আসুন, কি খাবেন বলুন। আপনাকে বলে লাভটা কি? বন্দোবস্ত করার মালিক তো বৌদি। আরে সেই জন্যই তো আপনাদের সাহায্য চাইছি। আপনারা খাবেন, আমিও প্রসাদ পাবো। শুনলেন তো ভাই ওর কথা, উনি চাইলে আমি যেন কিছু করি না। না করাই উচিত বৌদি, কোনো গ্র্যাটিটিউড নেই আপনার কর্তার। বৌদি মুচকি হেসে উঠে পড়লেন। একেনবাবু আমাদের দিকে তাকিয়ে অ্যাপ্রুভাল খুঁজলেন, বললেন, আচ্ছা একটু বেগুন ভাজা আর লুচি করলে কেমন হয়? এই শুনুন, ওরকম ভাব বাচ্চা কিচ্ছু চলবে না। লুচি খেতে চান তো নিজে রান্নাঘরে যান। তোর সাহস তো কম নয়, তুই একেনবাবুকে রান্নাঘরে পাঠাচ্ছিস? ঠিক বলেছিস, আমি বরং যাই বৌদিকে সাহায্য করি। কোনো সাহায্য লাগবে না ভাই, আপনারা বসে বসে গল্প করুন, তাহলেই আমার সাহায্য হবে। আপনি প্রমথকে স্পয়েল করছেন বৌদি। গুণের মধ্যে তো একটাই ছিল, একটু রান্না করতে পারত, সেটাও নষ্ট হচ্ছে। রান্নার হাত কি নষ্ট হয় ভাই? বলে বৌদি অদৃশ্য হলেন। একেন বৌদির বাড়িতে রান্না করার একটি মেয়ে আছে, তাও বৌদি নিজের হাতে আমাদের রান্না করে না খাওয়ালে তৃপ্তি পান না। প্রমথর অবশ্য ধারণা একেনবাবুর বকবকানির হাত থেকে রক্ষা পেতে উনি রান্নাঘরে অদৃশ্য হন। বৌদি চলে যেতেই একেনবাবু বললেন, যাই বলুন স্যার, চায়ের সঙ্গে গরম লুচি আর লম্বা একটা কাটা বেগুন ভাজা, এর কোনো তুলনা হয় না। তা তো বটেই।
বিশেষ করে সোফায় বসে হাত পা নাড়ানোর আগেই কেউ যদি সেটা সামনে এনে হাজির করে। আপনি না মশাই যাচ্ছে তাই। কেন স্যার? বৌদি যে এত খেটে মরছেন সেটা একবারও ভাবেন। আসলে স্যার, ও আবার এইসব করতে খুব ভালোবাসে, না করতে পারলেই কষ্ট পায়। আপনার মুন্ডু প্রিভিলেজ পেতে পেতে বোধ বুদ্ধি সব গোল্লায় গেছে। শুনছেন স্যার, শুনছেন? একেনবাবু আমার দিকে তাকালেন। বললাম, প্রমোতর কথায় কান দেবেন না তো, ও বিশ্বনিন্দুক। তা আপনি এত সকালে মন দিয়ে কি পড়ছিলেন? উনি উত্তর দেবার আগেই ফোনটা বেজে উঠল। হ্যালো, ও রাখাল, হ্যাঁ বলো ভাই, কোনো খবর পেলে? পাওয়া গেছে? আর ফোন? দুটোই বাঘাযতীন স্টেশনের কাছে ছিল। আর অন্য ফোনটা? চমৎকার। আরে না না, এ আর এমন কি। হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো। কি ব্যাপার? সত্যব্রত বাবুকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? শ্যামল বাবুকে হত্যার অভিযোগে। আর বিনয় বাবু? ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না মানে ভালোই বুঝতে পারছি যে এর মধ্যে একেনাথ দ্বিতীয়ম মানে অদ্বিতীয় একেনবাবুর হাত আছে। ব্যাপারটা খুলে বলুন তো একেবারে গোড়া থেকে। দাঁড়ান, ও বৌদি, আরে চলে আসুন, আপনার পতিদেবের কীর্তি কাহিনী একটু শুনে যান। বৌদি তোয়ালেতে হাত মুছতে মুছতে এসে বললেন, কি হলো? আরে আপনি বসুন তো, বসুন, লুচি পরে হবে। আমি সব দেখিয়ে দিয়ে এসেছি, এখন নমিতাই সব করতে পারবে। আমাদের অভয় দিয়ে বৌদি বসলেন। একেনবাবু শুরু করলেন। আসলে স্যার, শ্যামলবাবু যখন এসে বললেন যে ওর খুনিকে খুঁজে বার করতে হবে, তখনই আমার গোলমাল লাগছিল। হ্যাঁ, যে খুন করার চেষ্টা করছে তাকে ধরতে বলার অর্থ হয় খুন হবার আর সম্ভাবনা থাকে না, কিন্তু খুনটা করার পর সে ধরা পড়লেও ভদ্রলোকের লাভটা কি? হ্যাঁ স্যার, সমাজের নিশ্চয়ই একটা লাভ আছে। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে, কিন্তু সেটাই কি কারণ? আরেকটা হতে পারে উনি খুব ভালো করেই জানেন কে খুন করবে, সে যেন উপযুক্ত শাস্তি পায় সেটাই আমার সাহায্য নিয়ে নিশ্চিত হতে চান। হাসবেন না স্যার, বিচিত্র এই পৃথিবী। তারপর স্যার, শ্যামলবাবু খুন হলেন। পুলিশ প্রথমে ভাবল আত্মহত্যা, তারপর সন্দেহ করল বিনয়কে। সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল। অজ্ঞাত কুলশীল বিনয়কে শ্যামলবাবু ওর সম্পত্তি প্রায় পুরোটাই দান করেছিলেন। যখন উকিলের কাছ থেকে উইলটা এনে বদলাবার কথা ভাবছিলেন, ঠিক তার আগেই খুন হয়ে গেলেন। টাইমিংটা ইম্পর্টেন্ট। শ্যামলবাবুর আয়ু বেশি দিন ছিল না, বড়জোর কয়েক মাস। সুতরাং যিনি খুন করেছেন তিনি শ্যামলবাবুর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত ছিলেন না। শ্যামলবাবু মৃত্যুর আগে উইল পাল্টালে সবচেয়ে ক্ষতি হয় বিনয়বাবুর। এই বিচার করলে সন্দেহটা বিনয়বাবুর উপরেই পড়ে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে যে উইল যাই থাকুক না কেন, সেটা না পাওয়া গেলে তার কোনো মূল্য নেই। অর্থাৎ উইলটা না পাওয়া গেলে বিনয়বাবুর ভাগ্যে কিছুই জুটত না। সম্পত্তির পুরোটাই পেতেন শ্যামলবাবুর একমাত্র ওয়ারিশ ভাইপো সত্যব্রত বাবু। অথচ সেই সত্যব্রত বাবুই সম্পত্তির লোভ উপেক্ষা করে উইলটা খুঁজে বার করলেন। কেন করলেন স্যার? সেটা নিয়েই আমি ভাবছিলাম। উইলটা না পাওয়া গেলে সন্দেহের তীরটা বিনয়বাবুর বদলে সত্যব্রত বাবুর দিকেই পড়ত, সেটা ঠিক। কিন্তু তা পড়ুক না স্যার, সত্যব্রতবাবু যদি নির্দোষ হন তাহলে অসুবিধাটা কোথায়? চুপচাপ না বসে থেকে শতপ্রবৃত্ত হয়ে কেন তিনি উইলটা আবিষ্কার করলেন? তিনি কি এতই মহানুভব? দ্যাট ট্রাবলড মি স্যার, ট্রাবলড মি আ লট। তারপর অবিনাশবাবুর সঙ্গে কথা বলার পর পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। বুঝতে পারছেন স্যার আমি কি বলছি? কি মুশকিল! অবিনাশবাবু বলেছিলেন না যে ওর সন্দেহ হয়েছিল বিনয়বাবু শ্যামলবাবুর অবৈধ সন্তান। সেই একই সন্দেহ নিশ্চয়ই শ্যামলবাবুর ড্রাইভারটিরও হয়েছিল। এই সন্দেহটাই নিশ্চয়ই মদের ঘোরে ড্রাইভারটি সত্যব্রতবাবুর ড্রাইভারকে বলেছিল। পরে সেটা সত্যব্রতবাবুর কানে ওঠে। যার সঙ্গে কথা বলে শ্যামলবাবু ভীষণ উত্তেজিত হয়েছিলেন স্যার, সেই ব্যক্তিটি আমার বিশ্বাস সত্যব্রতবাবুই।
তিনিই কাকার সঙ্গে ভানুমতির সম্পর্কের কথা তোলেন, হয়তো বিনয়ের প্রসঙ্গ। সেই কারণেই বহুদিনের বিশ্বস্ত ড্রাইভারকে শ্যামলবাবু তাড়িয়ে দিলেন। এখন বিনয়বাবু যদি সত্যি ভানুমতির গর্ভজাত শ্যামলবাবুর সন্তান হতেন, সেক্ষেত্রে অবৈধ সন্তান হওয়া সত্ত্বেও হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে শ্যামলবাবুর সম্পত্তির ওপর পূর্ণ অধিকার থাকত তার। সত্যব্রতবাবুর ভাগ্যে জুটত শূন্য। এই ভয়টাই সত্যব্রতবাবুর হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন স্যার, কাকা উইল করে ওকে সম্পত্তি না দিয়ে গেলে উনি কিছুই পাবেন না। বিনয়বাবুকে সম্পত্তি থেকে বঞ্চিত করার একমাত্র উপায় হলো শ্যামলবাবুকে দিয়ে উইল পাল্টানো অথবা বিনয়বাবুকে শ্যামলবাবুর হত্যাকারী বলে প্রমাণ করা। বিনয়বাবু খুনি প্রমাণিত হলে সম্পত্তি পাওয়ার সুযোগ হারাবেন। তখন সম্পত্তির 16 আনা মালিকানা হবে সত্যব্রতবাবুর। আমার থিওরি হলো স্যার, প্রথমে সত্যব্রতবাবু ভানুমতির প্রসঙ্গ তুলে শ্যামলবাবুকে লোকলজ্জার ভয় দেখিয়ে উইল পাল্টানোর জন্য চাপ দিয়েছিলেন। সেই চাপেই বোধহয় শ্যামলবাবু ভাইপোর হাতে উইলটা তুলে দিয়েছিলেন। বলেছিলেন, তুই এটা ছিঁড়ে ফেল, নতুন উইল করে তোকে আমি সব দিয়ে যাব। কিন্তু সত্যব্রতবাবু কাকাকে বিশ্বাস করেননি। সত্যব্রতকে সম্পত্তি উইল করে পরে তিনি আরেকটা নতুন উইল করে আগের উইলটা বাতিল করতে পারেন, সেই ভেবেই স্যার সত্যব্রতবাবু অন্য পথ ধরলেন। তিনি শুধু নিখুঁত অভিনেতা নন, অতি ধুরন্ধর ব্যক্তি। প্রথমে শ্যামলবাবু সেজে আমাকে কাজে নিযুক্ত করলেন, যদি পুলিশ এটাকে ভুল করে আত্মহত্যা ভেবে বসে সেটা ঠেকাতে। বাকি রইল কাকাকে খুন করে বিনয়বাবুকে হত্যাকারী হিসেবে ফাঁসানো। মৃত্যুর দিন স্যার শ্যামলবাবু একা বেরিয়েছিলেন, কারণ ভানুমতির বিষয়ে ওর সঙ্গে সত্যব্রতর আলোচনা আর কেউ শুনুক তিনি তা চাননি। কাছাকাছি কোথাও দুজনের দেখা হয়েছিল। বিনয়বাবু যে রঙের পাঞ্জাবি সাধারণত পরেন, সেই রকম একটা পাঞ্জাবি ছিল সত্যব্রতবাবুর গায়ে। বিনয়বাবুর অজান্তে তার মোবাইলটাও সত্যব্রতবাবু হাতিয়েছিলেন। সেটিকে অন করে রেখেছিলেন স্যার, যাতে তার গতিবিধি মোবাইল কোম্পানির সুইচিং সেন্টারের ডেটা থেকে বার করা যেতে পারে। কথা বলার সুবিধা হবে এই অছিলায় সত্যব্রতবাবু কাকাকে গাড়িতে নিয়ে ঘুরতে ঘুরতে বাঘাযতীন স্টেশনের কাছে পৌঁছন। সেখানে গাড়ি থামিয়ে শ্যামলবাবুকে জোর করে নামিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেন। তারপর কাকার ফোন থেকে বিনয়কে একটা SMS পাঠিয়ে তৃতীয় এক ব্যক্তি, যিনি আগে থেকেই ওখানে ছিলেন, তার হাতে বিনয়ের মোবাইলটা দিয়ে সত্যব্রতবাবু বাড়ি ফিরে যান। তৃতীয় ব্যক্তি? হ্যাঁ স্যার, তৃতীয় ব্যক্তি একজন ছিলেন। সেই তৃতীয় ব্যক্তি হলেন শিবদাসবাবু। তিনি বিনয়বাবুর মোবাইলটা ফেরত এনে সোফায় রেখে দেন। শুধু তাই নয়, আরেকটা কাজও সেদিন সকালে শিবদাসবাবু করেছিলেন। বিনয়কে ডেকে পাঠিয়েছিলেন ওর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। বিনয়বাবু বাড়িতে থাকলে স্যার তার একটা অ্যালিবাই থাকতো, এক্ষেত্রে সেটা আর রইল না। শিবদাসবাবুর আমার কাছে এসে শ্যামলবাবুর হত্যাকারীকে খুঁজে বার করতে বলাটাও স্যার ওদের প্ল্যানের একটা অংশ, যাতে পুলিশ বিনয়বাবুকে ধরতে না পারলেও আমি পারি। শিবদাসবাবু যে ওখানে ছিলেন সেটা ওর মোবাইল ট্রেস করে পাওয়া গেছে। শুধু দুটো ভুল সত্যব্রতবাবু করেছিলেন স্যার। এক হলো নিজের মোবাইলটা উনি অফ করে রেখেছিলেন। সেটা তো বুদ্ধিমানের কাজ, ওর ফোনে ট্রেস পাওয়া যাবে না। তাই স্যার, শার্লক হোমসের সেই বিখ্যাত গল্প সিলভার ব্লেজের কথা ভাবুন। কুকুর কেন চেঁচায়নি? অচেনা লোক দেখলে যেটা করা স্বাভাবিক সেটা করেনি, সুতরাং অপরাধী চেনা লোক। এটাও খানিকটা সেরকম। যাকে সবসময় মোবাইলে পাওয়া যায় তিনি সেটা না নিয়ে ঘুরছেন, বিশ্বাস করাটা কঠিন। বিশেষ করে শ্যামলবাবু ট্রেন চাপা পড়ার 10 মিনিট বাদেই হঠাৎ ওটার ট্রেস পাওয়া গেছে বাঘাযতীন থেকে খানিকটা দূরের একটা টাওয়ারে। আর দ্বিতীয় ভুল? দ্বিতীয় ভুলটা করেছিলেন প্রথম দিন আমার বাড়িতে যখন এসেছিলেন। সে ভুলটা আবার কি? শ্যামলবাবু, যিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন না, সোজা উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করেছিলেন। আমি তখন ওকে বললাম উনি লাঠিটা ফেলে যাচ্ছেন। যিনি সবসময় লাঠি নিয়ে ঘোরেন তার পক্ষে এই ভুলটা অস্বাভাবিক। তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপর জেনেছিলাম যে সত্যব্রতবাবু একজন অভিনেতা। তখনই সন্দেহটা দানা বাঁধতে শুরু করে। একটা জিনিস বুঝছি না, 3-3টে চিঠির কথা সত্যব্রত আনলো কেন? একটা চিঠি তো যথেষ্ট ছিল। আচ্ছা ইডিয়েট তুই। আরে লোকটা ভালো অভিনেতা, লেখক তো নয়।
নিশ্চয়ই ভেবেছিল একটার বদলে 3টে চিঠি দিলে রহস্যটা হয়তো পোক্ত হবে। তোর মুন্ডু। আর শিবদাসবাবু ওর সঙ্গে যোগ দিলেন কেন? খুবই সিম্পল। বিনয় ব্যবসাটা ভালো বোঝে, ওর বদলে সত্যব্রত ব্যবসার পার্টনার হলে শিবদাসবাবুর টুপি পরাতে সুবিধা হবে। মাথায় ঢুকলো? যাই হোক, একেনবাবু, চমৎকার ডিটেনশন আপনার, কিন্তু ধোপে টিকবে তো? টিকবে স্যার, টিকবে। সত্যব্রত বাবুর গাড়িতে শ্যামলবাবুর জামার ফাইবার পাওয়া গেছে, বিনয়বাবুর মোবাইলে শিবদাসবাবুর ফিঙ্গারপ্রিন্ট। রাখালের নির্দেশে বেশ থরো জব করেছে কলকাতা পুলিশ। আজ আপনারা শুনলেন লেখক সুজন দাশগুপ্তর কলমে একেনবাবুর গল্প খুনের আগে খুনি খোঁজা। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, বাপিবাবুর চরিত্রে এনামুল, একেনবাবুর চরিত্রে সত্যম ভট্টাচার্য, অন্যান্য চরিত্রে সোমক, আকাশ, শুভ্রদীপ, নিহারেন্দু, শরিত, আবহ, শুভজিৎ। পোস্টার ডিজাইন অর্ক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। ধন্যবাদ জানাই দ্য ক্যাফে টেবিল ও ডক্টর সৌমিতা দাস দাশগুপ্তকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।